বৈষ্ণব দাস জয় গৌরী দাস হরি আর জয় শ্রী স্বরূপ দাস পঞ্চসহদার পতিত পাবন হেতু হইয়া অবতার যদিও মতুয়াদের ব্যাপক অংশ নমশূদ্র সম্প্রদায়ের, তবে সব নমশূদ্র মতুয়া নয়, আবার সব মতুয়াও নমশূদ্র নয়। নমশূদ্র ছাড়াও মতুয়াদের মধ্যে অন্যান্য বর্ণ এবং সম্প্রদায়ের কিছু মানুষও আছে, যেমন কায়স্থ, ব্রাহ্মণ, মুসলমান। ব্রাহ্মণ্যবাদী ও বর্ণাশ্রমী হিন্দু ধর্মের সবচেয়ে নির্যাতিত ও লাঞ্ছিত ছিল সমাজের নিচুতলার দলিত মানুষেরা, যারা শারীরিক পরিশ্রম করে, উৎপাদন করে, সেই কৃষক, জেলে ও কারিগরেরা। হরিচাঁদ ঠাকুর যখন এই মতাদর্শটি প্রচার করেন তখন হরিবোলা নামেই প্রচলিত ছিল। জাতপাত না মানা, শাস্ত্র না মানা, নরনারীর মধ্যে বৈষম্য না করা, এই বিষয়গুলো প্রচলিত ধর্মীয় বিশ্বাসে খুব স্বাভাবিক ছিল না। এগুলো পাগলের কার্যকলাপ বলে মনে হতো। তাই সমাজের যারা প্রচলিত ধর্মে বিশ্বাসী তারা মনে করত যে হরিচাঁদ ঠাকুর মতুয়া, তিনি অপ্রকৃতস্থ। হরিচাঁদ ঠাকুর এই যে খারাপ বিশেষণটিকে তিনি বললেন যে সবাই যখন আমাদের মতুয়া বলে তাহলে মতুয়া বিশেষণটাই আমরা গ্রহণ করি। মতুয়া কিন্তু বড় মতুয়া ছিল চৈতন্য মহাপ্রভু। নামে প্রেমে সেই মাতোয়ারা হতেন, মত্ত থাকতেন। হ্যাঁ, সব সময় উনি 8টা শ্লোক রচনা করছিলেন, অনলি 16 অষ্টক বলে চৈতন্য মহাপ্রভু। এই 8টা শ্লোকই ভক্তর লক্ষণ কি, ভক্ত হতে গেলে কি কি লাগে, এই 8টা শ্লোকের মধ্যে তৃতীয় শ্লোকটা আমরা কীর্তনীয় যারা সবসময় বলে, কিন্তু ত্রিনাদপি শুনিছেন তরুরেব সহিষ্ণু না অমানেকে মানন কীর্তনীয় সদাহরি। এইটার আর হরিচাঁদ ঠাকুরের দর্শন এক। তৃণের থেকে নিচু হও, ত্রিনাদপি শুনি, তৃণ হবে আর কি অমানিকে মান দাও। এই যে ঠাকুর যা নির্যাতিতদের পাশে দাঁড়ালো, যাদের কোনো অধিকার ছিল না, আর বলছে কীর্তনীয় সদাহরি, অর্থাৎ সদা হরিনাম কীর্তন করো, হরিনাম কীর্তন করে মাতোয়ারা হও। এই চৈতন্য মহাপ্রভুর কথা। কিন্তু আমার হরিচাঁদ ঠাকুর বলছে কি, হরি ধ্যান, হরি জ্ঞান, হরিনাম সার, নামে প্রেমে মাতোয়ারা, মতুয়া নাম তার। হরি বল হরি বল হরি বল মন আমার, হরি বল হরি বল মন আমার, হরি বল এই সেই মধুমতি, যে মধুমতির দুই তীরে আমাদের সমাজের অধিকাংশ লোকের বাস। এই মধুমতি উজানে গিয়ে গড়াই নাম ধারণ করেছে। সেখানে ফকির লালন তিনি তার যে বাউল মত সেটা প্রচার করেছেন এবং বৈদিক মেঘের ঘোর অন্ধকারের কথা বলেছেন।
সেই বৈদিক মেঘের ঘোর অন্ধকার কাটানোর জন্যে লালন ফকিরের জীবন কালেই আর একজন আমাদের মহান দার্শনিক হরিচাঁদ ঠাকুর এই মধুমতির কুলেই জন্মেছিলেন, বেড়ে উঠেছিলেন। হরিচাঁদ ঠাকুর যে সময়কালে বর্তমান ছিলেন, সেই ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়, সেই সময়ে এই সমাজে অনেকগুলো দ্বন্দ্ব বর্তমান ছিল। জমিদারদের সাথে কৃষক সমাজের যে দ্বন্দ্ব, এখানে নীলকররাও ছিল। এই মধুমতির দুই তীরে অনেক নীলকুঠি ছিল। সেই নীলকুঠিয়ালদের সাথে এখানকার কৃষকদের যে দ্বন্দ্ব, এখানকার যে সমাজ ব্যবস্থা, বর্ণবাদী সমাজ ব্যবস্থা, যে বর্ণবাদী অনুশাসন, তার ফলে এখানকার মানুষের স্বাভাবিক জীবন যাপন, তাদের বাধা নিষেধের কারণে তারা একটা সাবলীল জীবন যাপন করতে পারছিলেন। 1872 সালের সেন্সাসে বাংলার নমশূদ্রদের চণ্ডাল বা চাঁড়াল আখ্যা দেওয়া হয়েছিল। তারা তখন পরিণত হয়ে পড়েন পুরোপুরি জল অচল এক প্রান্তিক শ্রেণীতে। শাস্ত্রে চণ্ডালদের কিছু পেশা ছিল। সেই পেশা হচ্ছে মরা পোড়ানোর পেশা, বিভিন্ন মলমূত্র পরিষ্কার করার পেশা, এই সমস্ত পেশা। সেন্সাস রিপোর্টে 1872 সালে তা নিয়ে একটা আন্দোলন তৈরি হয়েছিল। আন্দোলনটা 1872 সালের এই নমশূদ্র আন্দোলন, যে তারা ওইখানকার বর্ণ হিন্দুদের সঙ্গে কোনো রকমের সম্পর্ক রাখবে। তো এই আন্দোলনের পেছনে গুরুচাঁদ মনে করেছিলেন যে আমরা যদি শিক্ষিত হতাম তাহলে আমরা ব্রিটিশের কাছাকাছি যেতে পারতাম, তাহলে আমাদের সঙ্গে এই ধরনের আচরণ আর কোনো গোষ্ঠী করতে পারত না। আমরা দেখতে পাই যে ঐদিক ক্রিয়াকলাপ, এই ব্রাহ্মণ্যতন্ত্র, মনুবাদ, মনুস্মৃতিতে যে মানুষকে যেভাবে বিভক্ত করেছে, মানুষের প্রতি যে অত্যাচার হয়েছে, তার বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন খ্রিস্টপূর্ব শতাব্দীতে আমরা দেখতে পাচ্ছি। মধ্যযুগেও সেই প্রতিবাদ হল ভক্তিবাদী আন্দোলনের মাধ্যমে। সন্ত রবিদাস, সন্ত কবির, তারপরে গুরু নানক বাংলায় চৈতন্যের মাধ্যমে এরা সমস্ত প্রতিবাদ করলেন। তাহলে মতুয়া ধর্মে আমরা দেখতে পাচ্ছি ইতিহাস যে ভারতীয় ঐতিহ্যকে অবলম্বন করে ঊনবিংশ শতাব্দীতে মতুয়া ধর্মের উদ্ভব হচ্ছে। মতুয়া ধর্মের উপর চৈতন্যের ভক্তি আন্দোলন ও বাংলার সহজিয়া ধর্মচর্চার বেশ প্রভাব ছিল, বিশেষ করে উচ্চবর্ণগুলোর শোষণ, শাসন ও জাতপাতের বিরোধিতার ব্যাপারে। মতুয়া ধর্মের প্রবর্তক হরিচাঁদের আমলে সমাজে তখন জাতপাত, অস্পৃশ্যতা ও ছুঁয়াছুঁয়ি চরমে পৌঁছেছিল। এমনকি মানবতাবাদী শ্রী চৈতন্যের বৈষ্ণব ধর্ম তখন কিছুটা বিচ্যুত হতে শুরু করে। নিম্নবর্ণের অন্তজ জল অচল এসব মানুষেরা তখন খ্রিস্টান মিশনারিদের প্রভাবে কেউ কেউ খ্রিস্টান হচ্ছিলেন, কেউ বা মুসলমান ধর্মে আশ্রয় খুঁজছিলেন। সে সময় হরিচাঁদ ঠাকুর এই মতুয়া ধর্মমত প্রচার শুরু করেন এবং ওর সুযোগ্য পুত্র গুরুচাঁদ ঠাকুর সে ধর্মান্দোলনকে অনেকটাই এগিয়ে নেন। আসলে মতুয়া আন্দোলনের যে সাংস্কৃতিক দিক, এর তো নিজস্ব একটা বলয় আছে। এরা সাধারণভাবে একটু মানে সাধু প্রকৃতির যারা, গোসাই প্রকৃতির যারা, তারা একটু লম্বা চুল রাখে। অনেকেই চুল রাখেন কিন্তু দাড়ি গোঁফ রাখেন না, আবার কেউ কেউ দাড়ি গোঁফও রাখেন, চুলও রাখেন। এটাও আমরা দেখেছি। যারা সাধু গোসাই পাগল, তাদের হাতে সোয়া হাত একটা লাঠি। এই মানুষগুলো মূলত এরা সংঘবদ্ধ হয়ে প্রত্যেক বুধবারে এদের একটা সম্মিলিত উপাসনা থাকে, সেটা হরিসভা বলা হয়। এদের মধ্যে যে মতুয়া ভাই, এই একাত্ম বোধটা কিন্তু সবসময় এটা লক্ষ্য করা যায়। আমার মতুয়া ভাই, এবং তার একটা বড় পরিচয় নারকোলের মালা, মানে আচার মালা, সেটাকে কিন্তু তারা গলায় ধারণ করে। যখনই একের সাথে অপরের দেখা হয় তখন কেউ বলে জয় হরিবোল, উল্টো দিক থেকে তিনিও বলেন হরিবোল বা জয় হরিবোল। মতুয়ারা একসঙ্গে নরনারী মিলে তারা কীর্তন করে,
সেখানে ধর্মাচরণে পুরুষকে প্রাধান্য বা নারীর প্রাধান্য নেই। জাতপাত মানা হয় না। জাতপাত মানা না মানার বড় একটা উদাহরণ হরির লুট। এই হরির লুট মানে হচ্ছে সবাই মিলে কীর্তন করবে, নাচবে, হরিনাম করবে, তার মধ্যে বাতাসা ছড়িয়ে দেবে। সেই বাতাসা ছড়িয়ে দিলে এক জাতের পায়ের ছোঁয়া বাতাসা অন্য জাতের মানুষ প্রসাদ হিসেবে গ্রহণ করবে। মতুয়াদের আর যে সমস্ত বৈশিষ্ট্য পাওয়া যায় তার মধ্যে বড় বড় বৈশিষ্ট্যগুলো হচ্ছে হাতে কাজ মুখে না। তো হরিচাঁদ বললেন যে নাম করে গুনে গুনে নাম করার দরকার নেই, এমনকি পোশাক পরার দরকার নেই। সাধুর পোশাক না পরাটা মনে মনে সাধু হওয়া, সব মানুষকে নিয়ে ধর্মাচরণ করা, মিছিল করাটা এবং মহোৎসব করাটা। হিন্দু সমাজের মধ্যে একটা জিনিস ছিল যে প্রত্যেক জাত কোনো খাবার অনুষ্ঠান হলে আলাদা আলাদা পংক্তি ভোজন হবে, আলাদাভাবে রান্না হবে। হরিচাঁদ ঠাকুর যেটা করলেন তার আদর্শের অন্যতম যে সবাই একসঙ্গে রান্না হবে, সবাই একসঙ্গে আহার করবে। কোনো রকমের অস্পৃশ্যতা ছোঁয়াছুঁয়ির ব্যাপারটাকে তিনি মোটেই গুরুত্ব দেননি এবং সেটাকে মহাপাপ মনে করেছেন। আর একটা বৈশিষ্ট্য গানের মধ্য দিয়ে এদের সাধনার বিষয়টা। এরা যখন কীর্তন করে, কীর্তন করার ফাঁকে এদের আরাধনার অংশ হিসেবেই তারা গান করে। ওনার জন্মভিটা এইখানে জন্মগ্রহণ করেছিলেন, এইখানেই। হ্যাঁ, তার জীবনের কাজ শুরু করে এইখান থেকেই। তার যে বাল্যলীলাও এই গ্রামে, এই সাপড়িডাঙ্গাতে উনি করেছেন। এইখান থেকে পরে ওরা ওরাকান্দি যায়, ওনার মাতুল ওখানে ওরা আশ্রয় দিল, ওইখানে ওরা ধীরে ধীরে ওইখানেই তার লীলাটা শুরু হলো। আর সফলানগরী ঠাকুরের জন্ম, এবং এই জন্মের কিছুদিন উনি যখন যৌবন প্রাপ্ত হলেন এবং বিবাহ করলেন ওখানে বসে, তারপরে উনি চলে আসেন ওরাকান্দি। ওনার মাতুলালা ওরাকান্দির চৌধুরী বাড়ি, ওনারা কিছুদিন ছিলেন। সেখান থেকে চৌধুরী বাড়ির পাশেই আর একটা ভিটা আছে, আমভিটা বলে, এখনো আছে। গুরুচাঁদ ঠাকুরের জন্ম মূলত আমভিটায়। এই যে আমরা এখন যেখানে বসে আছি, সে ওরাকান্দির এখন যেটা ঠাকুরবাড়ি নামে সকলের কাছে পরিচিত, এখানে এসে ঠাকুর বসবাস শুরু করেন। মা মানে আমার শাশুড়ি, গুরুচাঁদ ঠাকুরের নাতি বউ। আজকাল আমাদের এই বাড়ির ঠাকুর বাড়ি আসার কিন্তু পথটা খুব দুর্যোগ ছিল। তখন বর্ষায় নৌকাও চলে না, হাঁটাও চলে না, খুব কষ্ট হতো মানুষের। আর গ্রীষ্মের সময় রেলার উপর দিয়ে আসতে হতো। কিন্তু আজকেও এই ঠাকুরের ভক্তরা এই অনায়াসে সামনে করে 4টে রাস্তা, আমরা কোনোদিন কল্পনাও করতে পারি না। ব্রিজ। হরিচাঁদ ঠাকুর যাগযজ্ঞ, বেদ ব্রাহ্মণ, গুরুর কাছে দীক্ষা বা তীর্থ ভ্রমণ, সনাতন ধর্মের এসব বাহ্যিক কার্যকলাপকে অপ্রয়োজনীয় বলে ঘোষণা করলেন। বললেন, স্রষ্টার সাধনায় ব্রাহ্মণদের বেদবিধি মানা বা সংস্কৃত ভাষার ব্যবহার না হলেও চলবে, শুধু মুখে হরিনাম বললেই হবে। জয় জয় হরিচাঁদ, জয় কৃষ্ণ দাস, জয় শ্রী বৈষ্ণব দাস, জয় গৌরী দাস। ব্রাহ্মণ্যবাদ আর ব্রাহ্মণ দুটো ভিন্ন জিনিস। এটা হরিচাঁদ ঠাকুর ওই পৃথকীকরণটা করেছিলেন। তা না হলে হরিচাঁদ ঠাকুরের এই আন্দোলনে 9 জন ব্রাহ্মণ নবগঙ্গার জলে পৈতা বিসর্জন দিয়ে এই আন্দোলনে যুক্ত হতেন না, মতুয়া আন্দোলনে যুক্ত হতেন না। হরিচাঁদ ঠাকুর বললেন যে 36 জাতিকে একত্রিত করতে হবে। তিনি এই 36 জাতিকে একত্রিত করার অর্থ হিসাবে তিনি আসলে জাতপাতটা বিলোপ করতে চেয়েছিলেন। এই মতুয়া দর্শনের ক্ষেত্রে যারা শ্রমজীবী মানুষ, যারা কৃষক, তাদের অধিকারের কথা আছে এবং মতুয়া দর্শনের বৈশিষ্ট্যে
মানুষই হচ্ছে প্রধান। আমরা হরিচাঁদ ঠাকুরকে দেখো, এটা কিন্তু কোনো পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানের সংস্পর্শ পাননি, একদম এক অন্তজ দিনের মধ্যে একটি গ্রামে তার জন্ম। কিন্তু তিনি ভারতবর্ষে যে লোকজ যে শিক্ষা বা লোকজ যে চিন্তাগুলো, তো হরিচাঁদ ঠাকুর দেখলেন যে চতুর্বর্ণ, সেখানে শূদ্র অংশের মানুষের মুক্তির কোনো রাস্তা খোলা নেই। হরিচাঁদ ঠাকুর তিনি দেখালেন যে না, ইহজন্মেই এই মুক্তি সম্ভব। যে এই যে প্রচলিত শাস্ত্র বা যে শাস্ত্র তোমাকে দাসত্ব করতে শেখায় তাকে অস্বীকার করো, যে আচার তোমাতে বেঁধে রাখে তাকে অস্বীকার করো, এবং তার সঙ্গে সঙ্গে তিনি শিক্ষা বিস্তারের উপরে বিদ্যাস। ধর্মের নামে অতিরিক্ত আচার বিচার মতুয়ারা পুরোপুরি প্রত্যাখ্যান করেছেন। হরিচাঁদ ঠাকুর বলেছিলেন, জীবে দয়া নামে রুচি, মানুষেতে নিষ্ঠা, ইহা ছাড়া আর যত সব ক্রিয়াভ্রষ্টা। যেহেতু হিন্দুদের মন্দিরে নমশূদ্রদের ঢুকতে দেওয়া হতো না, তাই হরিচাঁদ বললেন, তোরা নিজেরা মন্দির তৈরি কর। বাংলায় সে সময় অনেক লোকগুরু এসেছিলেন। সৃষ্টি হয়েছে নানা উপাসক সম্প্রদায়, কর্তা ভজা, বলরাম ভজা, সাহেব ধনী, আউল ও বাউলেরা। মতুয়া ধর্মান্দোলনকে এই লোকজ প্রতিবাদী অবস্থান থেকেই দেখতে হবে। তবে এসব লোকধর্মগুলোর মতো মতুয়া ধর্ম দেহতত্ত্ব, তন্ত্রাচার বা গুরুবাদে বিশ্বাসী নয়, বরং বৈষ্ণব ধর্মের মতোই সহজ নামভক্তিতে আস্থা রেখেছেন তারা। ঘরে বসে গৃহী জীবন যাপন করে এক নারী ব্রহ্মচারী হয়ে নিষ্ঠার সঙ্গে গার্হস্থ্য জীবন ও ধর্ম পালন করো। হরিচাঁদ বললেন, এক নারী ব্রহ্মচারী পালো গৃহধর্ম, গৃহধর্ম নষ্ট হলে নষ্ট সব ধর্ম। পূজা পার্বণ বা স্রষ্টাকে উপাসনার নানা রীতিনীতি নিয়ে মতুয়া ধর্ম তাই তেমন মাথা ঘামায়নি। তাদের সাধনা হচ্ছে সহজ সাধনা। তারা বরং জোর দিয়েছেন মানুষের জাগতিক মঙ্গলের উপর। ভারতের বিভিন্ন ধর্মে সংসার বৈরাগ্যের যে বিষয়টা রয়েছে, মতুয়া ধর্মে তা এড়িয়ে গার্হস্থ্য ধর্মকেই শ্রেষ্ঠ বলা হয়েছে। বলা হয়েছে, মালা টেপা, ফোঁটা কাটা, জল ফেলা নাই, হাতে কাম, মুখে নাম, মন খোলা চায়। সহজ গার্হস্থ্য ধর্ম সর্বকর্মসার, গৃহীকে বিলাবে মুক্তি, শ্রীহরি আমার। জীবন যাপন ও আহার বিহারে জাতপাতের ছোঁয়াছুঁইকে মতুয়ারা একেবারেই বাদ দিতে চেয়েছেন। প্রাচীন বেদবিধি, স্মৃতি, শাস্ত্র ও পুরোহিত প্রথা বর্জনের এসব সাহসী সিদ্ধান্তের মাধ্যমে হরিচাঁদ ঠাকুর সে যুগে এক সামাজিক বিপ্লবী ঘটালেন বলা চলে। 1873 সালে সামাজিক সমমর্যাদার দাবিতে উচ্চ বর্ণগুলোর বিরুদ্ধে ফরিদপুরের নমশূদ্র সম্প্রদায় এক সাধারণ ধর্মঘট সংগঠিত করেছিল। তারা ঘোষণা দেন যে তারা উচ্চবর্ণের বাড়িতে বা জমিতে কাজ করবেন না। বাংলার এই প্রথম ধর্মঘট বা বয়কট আন্দোলনটা সফল হয়েছিল। 1873 সালের 6 ফেব্রুয়ারি ঘোষণা করা হলো বয়কটের, যে আমরা আজ থেকে বর্ণ হিন্দুদের কোনো কাজে সহযোগিতা করব না, তাদের মাঠে কৃষিকাজ করব না, তাদের ঘরের কাজ করব না, তাদের নৌকা গড়ে দেব না, তাদের বাণিজ্যে তাদের সহায়তা করব না, বরং আমরা আমাদের জমি চাষ করব, আমরা নিজেরা বাণিজ্য করব, আমরা নিজেরা নিজেদের কাজ করে বেঁচে থাকব। এই ঘোষণা দেবার পরে এই ধর্মঘট 4 সপ্তাহ ব্যাপী চলে এই মধুমতির 2 তীর ঘেঁষে। এবং ধর্মঘটের একটা পর্যায়ে সরকার থেকে যখন প্রতিশ্রুতি দেওয়া হলো এই ধর্মঘট প্রত্যাহার করা হয়, তিনি তাদের পাশে গিয়ে দাঁড়ালেন যারা একেবারে বঞ্চিত, একেবারে লাঞ্ছিত, চির অবহেলিত। তিনি বললেন যে নিচু হয়ে নিচের আমি করিব উদ্ধার, অতি নিম্নে না নামিলে কিসে অবতার। মতুয়া দর্শন ঠিক এইখানেই অনন্য, যে সবসময় সে নিপীড়িত মানুষের পাশে থাকে। কেবল ব্রহ্মই সত্য, জগৎ মিথ্যা বা মায়া মাত্র। বেদান্ত দর্শনে এভাবে জগৎ ও জীবনকে অস্বীকার করা হয়েছিল। প্রাচীন বৈদিক ধর্ম মানুষকে শ্রমবিমুখ ও পরশ্রমজীবী করে তোলে।
হরিচাঁদ তার চিন্তায় বাস্তব মানুষের কর্মময় ও সামাজিক জীবনকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। হরিচাঁদ ঠাকুর মনে করতেন প্রার্থনার জন্য বিশেষ সময় বা বিশেষ পোশাকের কোনো দরকার নেই। স্বাভাবিক কাজকর্মের মধ্যেই ঈশ্বরের উপাসনা করা যায়। তাই মতুয়াদের দর্শন হল হাতে কাম মুখে নাম। মতুয়া ধর্ম তাই আসলে এক পরিশ্রমী জাতির ধর্ম। কৃষক বা গ্রামীণ কারুজীবীরা যারা উৎপাদনের সঙ্গে সরাসরি জড়িত, হাতে কাম মুখে নামের এ ধর্ম হয়ে উঠল তাদের প্রাণের ধর্ম। হরিচাঁদ ঠাকুর শ্রমজীবী মানুষদের কর্মের মর্যাদাকে এভাবে প্রতিষ্ঠা করে গিয়েছিলেন। হরিচাঁদ ঠাকুর মতুয়াদের ব্যবসা করতেও এবং সৎভাবে বাণিজ্য করে সচ্ছল হবার পরামর্শ দিয়েছিলেন। বলা যেতে পারে যে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর একটা মৃতপ্রায় জাতির জীবনে প্রাণ স্পন্দন জাগিয়েছিলেন। হরিচাঁদ ঠাকুর যদিও শ্রী চৈতন্যদেবের মতোই ভক্তিবাদী সমধর্মকে বেছে নিয়েছিলেন, তবে চৈতন্যদেবের সঙ্গে হরিচাঁদের কিছু অমিলও রয়েছে। বেদাচার ও অস্পৃশ্যতাকে এরা দুজনেই অস্বীকার করেছেন। দুজনেই অন্তজ শ্রেণীর মানুষদের মানবিক মর্যাদায় প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। তবে চৈতন্যদেব ছিলেন গৃহত্যাগী সন্ন্যাসী, বৈরাগ্য ছিল তার সাধনার পথ। কিন্তু হরিচাঁদ গৃহী জীবন ও গার্হস্থ্য ধর্মকেই বেশি গুরুত্ব দিয়েছেন। চৈতন্যদেব তীর্থে তীর্থে ভ্রমণ করেছেন, কিন্তু হরিচাঁদ ঠাকুর তীর্থভ্রমণের বিরোধী ছিলেন। হরিচাঁদ ছিলেন সংসার বৈরাগ্যের বিরোধী। চৈতন্য যুগে কেবল পুরুষেরা সংকীর্তন করতেন, কিন্তু হরিচাঁদ ঠাকুর নারীদেরও এ ব্যাপারে সমান অংশগ্রহণের অধিকার দেন। মতুয়া ধর্মের প্রগতিশীলতার আরেক বড় দিক হল নারী জাতির প্রতি এই ধর্মের সম্মানের দৃষ্টিভঙ্গি। অনেক বড় বড় ধর্ম যেখানে নারী জাতির প্রতি সম্মানীয় আচরণের ব্যবস্থা রাখতে ব্যর্থ হয়েছে, মতুয়া ধর্ম সেটা করতে পেরেছে। মনুসংহিতায় রয়েছে নারী নরকস্য দ্বার, যে নারী নরকের দ্বার। এই যে তাদের অপমান করেছে, চিরবঞ্চিত করেছে, হরিচাঁদ ঠাকুর তিনি তার হরিলীলামৃতের মধ্যেও দেখিয়েছে যে দেখা যাচ্ছে যে তিনি নারীকে পূর্ণ মর্যাদা দিয়েছে, সমান অধিকার দিয়েছে। তাহলে দ্বাদশটি আজ্ঞার মধ্যেও তিনি বলছেন পর নারী মাতৃবৎ মিথ্যা নাহি কবে, অর্থাৎ মিথ্যা কথা বলা যাবে না। আর পর নারী পরসতী স্পর্শ না করবে, অর্থাৎ পর নারীকে মায়ের মতন দেখতে হবে। আর পরসতীকেও কাম প্রবৃত্তির মাধ্যমে নারীকেও নির্দেশ দিচ্ছে তুমি পরের পুরুষকে সেই কাম প্রবৃত্তি ভাবে তাকে কাছে যাবে না। মতুয়াদের নারীদের তাদের সম্মান মর্যাদা গৌরব এগুলো রক্ষা করার জন্য, তাদের সম্মান ঠিকমতো জায়গায় পৌঁছানোর জন্য যে প্রয়াস, সেটাই আমার হরিচাঁদ গুরুচাঁদের। আর বর্তমানের প্রেক্ষাপটে নারীদের মতুয়াদের যে অবস্থান, সেটা আমি বলতে চাই, আগের যে প্রচার প্রচারণা ছিল বা নারীদেরকে ঘরে যেভাবে আবদ্ধ করা ছিল, এখন মেয়েরা সেভাবে ঘরে আবদ্ধ নেই। এখন তারা বেরিয়ে এসেছে, শিক্ষাঙ্গনে বলেন, চাকরির স্থলে বলেন, এমনকি এই মতুয়ার ডাঙ্কার দলে যে দলপতিরা তাদের যে সমাবেশ ছিল সেখানে মেয়েদের কম ছিল বলতে গেলে, কিন্তু এখন মহিলাদের দল হয়েছে, একক মহিলাদের দল। তারা নিজেরাই ডাঙ্কা বাজাচ্ছেন, কাজ বাজাচ্ছেন, জাহাজ বাজাচ্ছেন, সবকিছু বাজিয়ে তারা নিশান পুরা নিয়ে ঠাকুর বাড়ি আসতেছেন। হরিচাঁদ ঠাকুর নারীদের প্রকাশ্যে ধর্মীয় মিছিল, শোভাযাত্রায় অংশগ্রহণের অধিকার দেন, আর সেটা করেছিলেন নিরক্ষর ও পশ্চাৎপদ একটা সমাজের মানুষদের মধ্যে, যা ইতিহাসে প্রায় বিরল। বুঝতে হবে বাংলার সেই সময় যখন সতীদাহের মাধ্যমে নারীদের পুড়িয়ে মারা হচ্ছিল, বিধবা বিবাহের কথা ভাবাই যেত না, আর মেয়েদেরকে শিক্ষা প্রদানের কথা ভাবাতো ছিল সুদূর পরাহত। গুরুচাঁদ ঠাকুর নিজে উদ্যোগ নিয়ে মতুয়াদের মধ্যে বিধবাদের বিবাহ প্রচলন করেন। গুরুচাঁদ ঠাকুর বেশ কয়েকজন বিধবা নারীর বিবাহের ব্যবস্থা করেছিলেন। বাল্যবিবাহ বন্ধ
নারী শিক্ষা, নারীদের শরীর এবং স্বাস্থ্যচর্চার ব্যাপারে তিনি বিশেষ মনোযোগী ছিলেন। গুরুচাঁদ বিশ্বাস করতেন, নারীর অগ্রগতি না ঘটলে আদর্শ পরিবার গড়ে তোলা সম্ভব নয়। এই ব্যাপারে গুরুচাঁদের নির্দেশ ছিল, নরনারী দুইজনেই প্রতি কার্যে প্রতিক্ষণে তালে তালে হও অগ্রসর। হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুর উভয়েই জানতেন, শক্তিশালী উচ্চশ্রেণীরা তাদের এই বিদ্রোহ মেনে নেবে না। জাতপাতের বিরুদ্ধে তাই প্রায় একটা যুদ্ধ সাজের পরিস্থিতির মধ্যে তাদেরকে শুরু করতে হয়েছিল মতুয়া ধর্মের অগ্রযাত্রা। সে কারণেই দেখি লাল নিশান, জয়ডঙ্কা, কাশি ও শিঙা বাজিয়ে প্রচণ্ড গতিতে মাটি কাঁপিয়ে মতুয়ারা যখন হরিবোল ধ্বনি দিতে দিতে ছুটে যায়, তখন যেন এক যুদ্ধোন্মাদনার সৃষ্টি হয়, যে উন্মাদনার বিরুদ্ধে দাঁড়ানোটা সহজ নয়। হরিচাঁদ ঠাকুরের জীবন ও দর্শন নিয়ে তারকচন্দ্র সরকার 1917 সালে রচনা করেন শ্রী শ্রী হরিলীলামৃত গ্রন্থ, যা মতুয়াদের কাছে খুবই পবিত্র এক গ্রন্থ বলে বিবেচিত। এটা আমাদের মতুয়া ধর্মের মূল ধর্মগ্রন্থ, মতুয়া সম্প্রদায়ের। আমার পূর্ণ অবতার পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জীবনী গ্রন্থ, শ্রী শ্রী হরিলীলামৃত, যা রচনা করেন কবি রসরাজ তারকচন্দ্র সরকার। এটা মতুয়াদের নিকট মানে খুবই পবিত্র গ্রন্থ। যেমন ইসলাম ধর্ম অবলম্বী যারা, তাদের কোরআন, খ্রিস্টানদের বাইবেল, বৈষ্ণবদের চৈতন্য চরিতামৃত এবং শ্রীমদ্ ভাগবত, তদ্রূপ মতুয়াদের আমাদের শ্রী শ্রী হরিলীলামৃত। হরিচাঁদকে যে ধরে রাখছেন, এটা তারক গোসাই এবং তানার লীলামৃত গ্রন্থের মাধ্যমে। এই তারক গোসাইয়ের সমাধিক্ষেত্র এই মহাশ্মশান, ওইটা। তো উনি হরিচাঁদ বিভিন্ন জায়গায় কবি গান গেয়ে বেড়াতেন। এই কবি গান বিভিন্ন জায়গায় গেতে 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 ওনার জীবনটাই পাল্টে গেল। তখন হরিচাঁদ নির্ভর হয়ে গেলেন উনি, এবং তারপর থেকে হরিচাঁদ, হরিধ্যান, হরিজ্ঞান, হরি তার অন্তঃসার হয়ে গেল। তখন থেকে হরিচাঁদ এবং হরিচাঁদের যে দর্শন, এইটা কিভাবে প্রতিষ্ঠিত করা যায়, এই কাজে উনি ব্যস্ত হয়ে গেলেন। কারণ হরিগুরুচাঁদের যে দর্শন, এটা হলো মানবতাবাদী দর্শন, এটা কোনো আধ্যাত্মিক দর্শন না। এবং সেই মানবতাবাদী দর্শন যেটা, সেই দর্শনটাতে প্রতিষ্ঠিত করতে গেলে আর ওই আধ্যাত্মিকতা থাকে না, অথবা হিন্দু ধর্ম থাকে না। এবং হরিচাঁদ ঠাকুর কিন্তু হিন্দু ধর্ম এর বাইরে, মতুয়া ধর্ম এর সম্পূর্ণ বাইরে। মতুয়াদের কাছে হরিচাঁদ ঠাকুরের দ্বাদশ আজ্ঞা খুবই গুরুত্বপূর্ণ এক নীতিমালা। নীতিগুলো হচ্ছে: সদা সত্য কথা কহিবে, পরস্ত্রীকে মাতৃজ্ঞান করিবে, মাতা পিতার প্রতি ভক্তি করো, জগৎকে প্রেম করো, চরিত্র পবিত্র ব্যক্তির প্রতি জাতিভেদ করিও না, ষড়রিপুর নিকট সাবধান থাকিবে, কাহারও ধর্মনিন্দা করিও না, বাহ্য অঙ্গ সাধুসাজ ত্যাগ করো, হাতে কাম মুখে নাম করিবে, শ্রী শ্রী হরিমন্দির প্রতিষ্ঠা করো, দৈনিক প্রার্থনা করো এবং ঈশ্বরে আত্মদান করিবে। হরিচাঁদ ঠাকুর মতুয়া আদর্শটা তৈরি করেছিলেন, কিন্তু প্রচার করেছিলেন গুরুচাঁদ ঠাকুর। গুরুচাঁদ ঠাকুরই হচ্ছে মতুয়া আদর্শের মূল প্রচারক, মূল তাত্ত্বিক। এবং হরিচাঁদ ঠাকুরের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিলই না। গুরুচাঁদ ঠাকুরকে হরিচাঁদ ঠাকুর স্কুলে পাঠাতে চেয়েছিলেন, স্কুলে পড়াতে চেয়েছিলেন, কিন্তু তৎকালীন নিয়ম ছিল হিন্দু সমাজে যে শুধুমাত্র বর্ণ হিন্দুদের ছেলেমেয়েরাই লেখাপড়া শিখতে পারবে। ছেলেকে লেখাপড়া শেখাতে গেছেন, তখন ছেলেকে স্কুলে পড়ানো যাচ্ছে না। তখন তিনি কাছের একটা মক্তবে ছেলেকে ভর্তি করে দিয়েছিলেন। পরবর্তীকালে স্বশিক্ষিত হয়েছিলেন, প্রচুর শাস্ত্রগ্রন্থ পড়েছিলেন, ইংরেজিও শিখেছিলেন সিএস মিডের কাছ থেকে, ফার্সি শিখেছিলেন, উর্দু, এগুলো মক্তবে যেগুলো উর্দু ফার্সি তো বেশি করে শেখাতো। তার মানে তিনি আসলে এক অর্থে বহুভাষী ছিলেন। হরিচাঁদ ঠাকুরের মৃত্যুর পর ওর সুযোগ্য পুত্র গুরুচাঁদ ঠাকুর পিতার অসমাপ্ত কাজের গুরুদায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। 1881 সালে বাগেরহাটের দত্তডাঙ্গা গ্রামে ঈশ্বর গায়েনের বাড়িতে
এক নমশূদ্র মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। বৃহত্তর ফরিদপুর, খুলনা, বরিশাল, ঢাকা, সিলেট ও ময়মনসিংহ জেলা থেকে প্রায় ৫,০০০ মতুয়া প্রতিনিধি এ সম্মেলনে যোগ দেন। মাত্র ৩৫ বছরের গুরুচাঁদ ঠাকুর এই সম্মেলনে সভাপতির দায়িত্ব পালন করেন। সভাপতির ভাষণে গুরুচাঁদ নমশূদ্র সমাজের উন্নতি বিধানে যেসব প্রয়োজনীয় বক্তব্য তুলে ধরলেন তার মধ্যে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন শিক্ষার উপর। গুরুচাঁদ বললেন, সবাকারে বলি আমি যদি মানো মোরে, অবিদ্বান পুত্র যেন নাহি থাকে ঘরে। খাও বা না খাও তাতে কোনো দুঃখ নয়, ছেলে পিলে শিক্ষা দেও এই আমি চাই। এই কথাগুলো উনি বললেন যে শিক্ষা এবং তোমার সভ্য আচার এবং সাথে সাথে তোমার অর্থনীতির ভিতকে শক্তিশালী যদি করতে পারো তাহলে তুমি মর্যাদা কিন্তু এমনিই পাবে। এবং আমিও ছোটবেলায় দেখেছি যে আমাদের অত্র এলাকায় এই খুলনা, বরিশাল, গ্রেট ফরিদপুর, তখন এই এলাকায় গোহল ঘরে, অর্থাৎ যেখানে গরু রাখতো, গরু যখন জমিতে দিয়ে দিত তারপরে গোহল ঘরে পাঠশালা বসতো। আমি ছোটবেলায় দেখেছি যে ওই বাড়ির লোকে সকলে ওই ঘরে এসে শিক্ষা নিত। অর্থাৎ গুরুচাঁদ ঠাকুরের আন্দোলনের ফলে দেখলো যে প্রতি বাড়িতেই এই শিক্ষা শুরু হয়ে গেছে। ঠাকুর দেখেন শিক্ষা আন্দোলন আরম্ভ করলো কেমন। উনি ভক্ত বাড়ি নিয়ে না যে বলো যে আমাকে নিয়ে ধর্মীয় অনুষ্ঠান করা লাগবে না, এই টাকা দিয়ে তুমি একটা পাঠশালা করো। তোমার গ্রামে তো কোনো পাঠশালা নেই, যখন লেখাপড়ি একটু শিখবে আমি 2 বছর 3 বছর যে পরে যে তোমাদের ওখানে ধর্মের অনুষ্ঠান করবো। দেখেন কিভাবে একটা ধর্মের গুরু, সে তো শিষ্য বাড়ি গেলেই 2টো প্রণামী পায়, তাই না, ভালো খেতে পারে, জামা কাপড় পায়। এই লোভ ত্যাগ করে ঠাকুর শিক্ষা আন্দোলন যদি প্রতি গ্রামে পাঠশালা প্রতিষ্ঠা, সেই পাঠশালাগুলো কিন্তু আজকে মাধ্যমিক বিদ্যালয়, কোনোটা কলেজ হয়েছে। গুরুচাঁদ ঠাকুর প্রতিটা মাধ্যমিক বিদ্যালয় 2টো হোস্টেল করছে, একটা হিন্দু হোস্টেল, একটা ইসলাম ধর্মাবলম্বীদের হোস্টেল। এগুলা কিন্তু মিডিল স্কুল যাই দেখবেন। অর্থাৎ তখন উচ্চবর্ণদের কোনো স্কুলে এদের ভর্তি নিত না, মুসলমানদের এবং এই নমশূদ্রদের। পৃথিবীর খুব কম ধর্মেই নিচুতলার মানুষদের শিক্ষিত করার কথা বলা হয়েছে। হরিচাঁদ, গুরুচাঁদ কেবল তা শুধু বলেই ক্ষান্ত হননি, নিজেরা স্কুলও প্রতিষ্ঠা করেছেন। যেহেতু স্বদেশের উচ্চশ্রেণীগুলো অন্তর্জাতির উন্নতি চাইত না, তাই গুরুচাঁদকে বিদেশি শাসকদের, বিশেষ করে অস্ট্রেলীয় মিশনারি ডক্টর C.S. মিডের মাধ্যমে স্বজাতির শিক্ষা ও জাগতিক উন্নতির চেষ্টা করতে হয়েছিল। 1908 সালে ওরাকান্দিতে ডক্টর C.S. মিডের সাহায্যে একটি উচ্চ ইংরেজি বিদ্যালয় প্রতিষ্ঠা করা সম্ভব হয়। C.S. মিডকে একটা মাধ্যম হিসেবে পেয়েছিলেন তৎকালীন সরকারের সঙ্গে যোগাযোগ করতে। তৎকালীন সরকারের প্রচুর সহযোগিতা দিয়ে পেয়েছিলেন, এমনকি সরকারে তিনি রিপ্রেজেন্টেশনও দিয়েছিলেন কিভাবে এদের শিক্ষিত করে তোলা যায়, কিভাবে স্কুল তৈরি করা যায়। ওইখানে নারীদের জন্য কর্মসংস্থান, হস্তশিল্প প্রতিষ্ঠান করেছিলেন, হস্তশিল্পের ভোকেশনাল ট্রেনিং সেন্টারের মতো করেছিলেন এবং বিধবাদের নিয়ে একটা প্রতিষ্ঠান করিয়েছিলেন। বিধবারা সেইখানে হস্তশিল্প শিখত, স্বনির্ভর হতো। এই ওরাকান্দি গ্রামটাকে তিনি এমনভাবে ভালোবেসেছিলেন, পরবর্তীকালে C.S. মিড যখন অস্ট্রেলিয়া যান তার বাড়িটার নাম তিনি ওরাকান্দি রেখেছিলেন। ওরাকান্দিতে এই স্কুল প্রতিষ্ঠার এক সুদূর প্রসারী ফল ফলে। অন্যান্য স্থানেও অন্তজ শ্রেণীর গ্রামগুলোতে পাঠশালা তৈরির হিড়িক পড়ে যায়। ওরাকান্দির অনুকরণে দেশের বিভিন্ন নমশূদ্র অঞ্চলে প্রায় কয়েক হাজার পাঠশালা তৈরি হয়ে যায়, যার বেশ কয়েকটা পরে স্কুলে রূপান্তরিত হয়। নতুন শিক্ষিত জনেরা অনেকেই আবার স্বজাতির মধ্যে শিক্ষা বিস্তারের লক্ষ্যে গ্রাম থেকে গ্রামে ছড়িয়ে পড়ে। সুন্দরবন সংলগ্ন দক্ষিণ খুলনার বৈঠাঘাটা, দাকব, চালনা এসব অঞ্চলেও গুরুচাঁদ ঠাকুর দ্বারা অনুপ্রাণিত শিক্ষাসেবকেরা পৌঁছে যায়। এভাবে ধীরে ধীরে গুরুচাঁদ ঠাকুরের শিক্ষা আন্দোলনের সুফল বাংলাদেশের অন্তজ অধ্যুষিত দূর দূরান্তের গ্রামগুলোতেও ছড়িয়ে পড়ে। তবে অন্তজ মানুষদের জন্যে নিয়মিত স্কুল চালানো সহজ ছিল না, কারণ শিক্ষক পাওয়া যেত না। উচ্চশ্রেণীর শিক্ষিত হিন্দুরা এসব স্কুলে শিক্ষকতা করতে রাজি হতো না। অন্যদিকে শিক্ষকতা করার মতো উপযুক্ত শিক্ষিত মানুষও
অন্তজ সমাজের মধ্যে তেমন ছিল না। শিক্ষক তৈরির উদ্দেশ্যে ওরাকান্দিতে তাই শিক্ষাগুরুদের শিক্ষণ দেওয়ারও ব্যবস্থা করা হয়। স্কুলটি হচ্ছে কোএডুকেশন, মানে ছেলে এবং মেয়ে উভয়ে কিন্তু পড়ার জন্য স্কুলটি তৈরি হয়েছিল, ওরাকান্দি মিড স্কুলটি। ঠাকুর কিছুদিন পরে ওনার দৃষ্টিগোচর হলো যে এই স্কুলে ছেলেরা নিয়মিত আসছে, কিন্তু পাশাপাশি মেয়েদের উপস্থিতির হার খুবই কম। মানে আমাদের অভিভাবকরা তখনকার যে ছেলেদের স্কুলে মেয়েদেরকে দিতে চাইতো না। উনি তার কিছুদিন পর ভাবনা চিন্তা করে 1930 সালে দেবী শান্তি সত্য ভমা, মানে হরিচাঁদ ঠাকুরের স্ত্রীর, মানে আমার সে মায়ের নাম শান্তিমা, তার নামে একটি বালিকা বিদ্যালয় গড়লেন। শান্তি সত্য ভমা বালিকা বিদ্যালয়টি এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বরগুনার হরিমন্দিরে এখনো নিয়মিত বসে শিশুদের ক্লাস। এক সময় এই গ্রাম থেকে 4টে ব্যক্তিকে গুরুচাঁদ ঠাকুরের অর্থে অনুপ্রেরণায় বিলেতে গেলেন, যেটা নমশূদ্র সমাজের প্রথম ব্যারিস্টার প্রমথরঞ্জন ঠাকুর, প্রথম পিএইচডি ফিলোসফিতে ভগবতী ঠাকুর, প্রথম বার এটলা জজবাবু সুরেশ বিশ্বাস, প্রথম অ্যাডভোকেট অমূল্য দাস। ঠাকুর বলছে তোরা রাজনীতি কর না, অধিকার পাবি কোথার থেকে, আইন সবাই যা, তাই না, আইন পাশ করাতে সহযোগিতা কর। এইভাবে নিজের ছেলে প্রমথরঞ্জন ঠাকুরকে, নিজের নাতি, তাকে বলো তুই রাজনীতি কর। আমার মেজো কাকা শশীপতি ঠাকুর, উনিও পাকিস্তানে আমার এমপি ছিলেন। এই আজকে দেখেন গুরুচাঁদ ঠাকুরের আর একটা শরিক, আমার ওই সিক্স জেনারেশন আমাদের ঠাকুরের, ওই শান্তনু ঠাকুর, সে মন্ত্রী, তার ভাই একজন এমএলএ। এই যে গুরুচাঁদ ঠাকুর এই জন্যই বলছে, যাদের দল নেই তাদের বল নেই। একটা সংগঠনের বা একটা জাতির যারা একতাবদ্ধ যদি না হয় তাদের কোনদিন বল থাকে না। এই জন্য ঠাকুর কিন্তু চরমভাবে বলতেন দল করো অর্থাৎ সংগঠিত হন। মানে একটা আধুনিক মনস্ক ব্যক্তি ছিলেন গুরুচাঁদ ঠাকুর, যুগোপযোগী মানুষ। প্রথম ভারতবর্ষের মধ্যে পিছিয়ে পড়া সমাজের মধ্যে প্রথম পত্রিকা গুরুচাঁদ ঠাকুর 1906 সালে তিনি পত্রিকা বের করেন। এর মধ্যে 1907 সালে লর্ড ল্যান্সলট হেয়ারের কাছে, ছোট লটের কাছে পাঠানো হলো সাউথলিপি, যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান দরকার, আমাদের চাকরি দরকার। তখন ব্রিটিশ মানে আসাম বেঙ্গল সরকার, ব্রিটিশ সরকার এই সমাজের জন্য সংরক্ষণের ব্যবস্থা করলো প্রপোর্শন অনুযায়ী, মানে সংখ্যানুপাতিক হারে। তার আগেই কিন্তু মুসলমানদের জন্য সংরক্ষণ হয়ে গেছে। এই সময় গুরুচাঁদ ঠাকুর দাবি করলেন সিএস মিডের মাধ্যমে, তাহলে তিনি শিক্ষা প্রতিষ্ঠান করলেন, চাকরির ব্যবস্থা করলেন সিএস মিডের মাধ্যমে। এমই স্কুল হলো। আর গুরুচাঁদ ঠাকুরের প্রতিষ্ঠিত স্কুলে সব জাতির জন্য উন্মুক্ত ছিল, যেমন ওরাকালিকে মুসলমান টিচারও ছিল, হিন্দু টিচারও ছিল সমস্ত, এবং হোস্টেলও আলাদা আলাদা ছিল। এই যে শিক্ষা আন্দোলনে গুরুচাঁদ ঠাকুর বললেন যে আগে ধর্ম নয়, আগে শিক্ষা দরকার। তাই তার বাণীটা হলো, আগে তুই শিক্ষা জলে ভাস, তারপরে তুই ধর্ম জলে ভাসিস। একটা গুরু স্কুল করেছিলেন ওরাকান্দিতে। গুরু স্কুল করার মানে হচ্ছে ওই স্কুলের মধ্য দিয়ে অনেক ছাত্র বের হবে 8ম শ্রেণী পর্যন্ত। গুরু স্কুল বোধহয় 8ম শ্রেণী পর্যন্ত ছিল। তাদের কাজ হচ্ছে প্রত্যেক গ্রামে গ্রামে গিয়ে পাঠশালা তৈরি করা। যারা এই জিটি পাস করত তারা ওই বিভিন্ন গ্রামে গ্রামে চলে যেতেন, তারা ওই হাটে আসতেন এবং বর্ষাকালে পরে তারা আসতেন, ওই হাট থেকে তাদের নৌকো করে নিয়ে আসা, তো তারা এসে 6 মাস ওখানে পাঠশালা করে। এই সময় এই যে শিক্ষা বিস্তারের যে প্রয়োজন আছে সেইটার জন্যে তিনি মীর সাহেবকে নিয়ে বিভিন্ন জায়গায় যেতেন এবং একজন সাহেবকে দেখে আমাদের দেশের মানুষ খুব আপ্লুত হতেন। মীর সাহেব সেখানে সভাপতি হতেন, ওনারা সবাই বক্তৃতা করতেন। এই পৃথিবীতে বলা হতো জাগরণী সভা, এবং এই জাগরণী সভার ভেতর দিয়ে সমাজ সংস্কার, শিক্ষার বিস্তার, এই কাজগুলো করেছেন এই গুরুচাঁদ ঠাকুর। এই সিনেমের প্রধান যে গুরুচাঁদ ঠাকুরের জন্য আমরা লেখাপড়া শিখেছি, সেই গুরুচাঁদ ঠাকুরের নামে আমরা একটা
বিদ্যালয় স্থাপন করতে পারিনি। এই লক্ষ্যে এই চান্দারবিল অধ্যুষিত 7টি গ্রাম শানপুকুরিয়া, চককুরলিয়া, বড়খোলা, পাথরগ্রাম, বড়ইভিটা, বরমপাল্টা, রাধানগর, এই চান্দারবিলের মাঝখানে রিমোট এরিয়া। এই জায়গাতে আমরা চিন্তা ভাবনা করলাম যে ঠাকুর আমাদের লেখাপড়ার অধিকার দিয়েছে সেই ঠাকুরের নামে একটা বিদ্যালয় প্রতিষ্ঠা করা যায় কিনা। তো চককুরলিয়ার মিধা বংশ, তাদের এই জমিটা, তাদের কাছে যখন জমিটা চাইলাম, তারাও দারিদ্রতার নিচে বসবাস করে, তো তারা কিছু দান করছে। আবার এখান থেকে যারা মতুয়া ভাবাদর্শের মানুষ, তারা এখান থেকে কেউ 1 কাঠা, কেউ 2 কাঠা, কেউ 5 কাঠা জমি কিনে এই প্রতিষ্ঠানের নামে দান করছে। যারা এই মতুয়া আন্দোলনের সাথে জড়িত, আমাদের অনেক মুরব্বী আছে প্রত্যেকটা গ্রামে, সেই মুরব্বীরা যেভাবে ধান কালেকশন করছে, আমাদের টিচাররা ধান কালেকশন করছে, 3 উপজেলার ছেলেমেয়েরা এখানে পড়াশোনা করে। এবং এখন পর্যন্ত 2024 সাল এখন পর্যন্ত এখানে পায়ে হাঁটা এবং নৌকাই একমাত্র এখানে যাতায়াতের অবলম্বন। গত 30 বছরে একটা মানে অভূতপূর্ব পরিবর্তন এসেছে আমাদের মতুয়া তথা নিচু সম্প্রদায়ের মানুষের মধ্যে। ঘরে ঘরে শিক্ষিতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। টোটাল যারা এখন বেড়ে উঠছে তার প্রায় 80% শিক্ষার সাথে আছে, এবং আমার জানা মতে প্রায় 30%-এর উপরে তারা উচ্চশিক্ষার সাথে যুক্ত আছে। শিক্ষা ছাড়াও স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষার জন্যে প্রত্যেক গৃহে শৌচাগার গড়ে তোলার উপরও গুরুচাঁদ বিশেষ গুরুত্ব দেন। ভক্তদের এমনও বলেন যে বাড়িতে শৌচাগার নেই সে বাড়িতে তিনি যাবেন না। শুধু পাঠশালা নয়, মেয়েদের সেখানে মানে বাথরুম ইত্যাদি বাড়িতে আছে কিনা, উপর ঘাট বাজানো আছে কিনা, মানে মেয়েদের শিক্ষার উপরে জোর দিতেন, পরিচ্ছন্নতার উপরে জোর দিতেন। তার সঙ্গে সঙ্গে এই যে তখন আমরা জানি যে গ্রামে যে স্বাস্থ্যহানি কলেরা অন্যান্য যে ঘটনাগুলি তাদের বন্ধ করার জন্যে বিশেষ খাবার, জলের পুকুর, বিশেষ পরিচ্ছন্নতা নিয়েও তিনি সম্প্রচার করেছেন। তো ওই সেই মির সাহেব বিভিন্ন জায়গায় এই ওড়াকান্দি গ্রামের বিভিন্ন বাড়িতে উনি উঠান বৈঠকের মতন করেছিলেন। তৎকালীন যে ছবি আমি পেয়েছি সেখানে আমি দেখলাম যে সেখানে বসতে দেওয়ার মতন কোনো চেয়ার ছিল না, যে একটা উঁচু একটা টুলের মতন দিছে, সেখানে সেই মির সাহেব বসেছেন এবং নিচুতে যারা বসে আছেন তারা লেংটি পরা, তারা মানে খালি গায়ে, কেউ গামছা পরা, এরকম করে সকলে কিন্তু উটক্কাব হয়ে বসে আছে। একটি ছোট্ট একটি জল চৌকি বা পিঁড়ি দেখলাম ওই ছবিতে তার সামনে আছে, কিন্তু কেউ সাহস করে সেই জায়গায় বসার যোগ্যতা কেউ মনে করছে না যে এই জায়গায় আমি বসতে পারি। এইরকম একটি মানসিকতার জায়গা, যেটা 100-150 বছর আগে, এই জায়গার থেকে গুরুচাঁদ ঠাকুর, যেমন সাঁতার না জানা মানুষ কেউ জলে পড়ে গেলে তাই না হাবুডুবু খায় জলের ভিতরে, এইরকম হাবুডুবি খাওয়া একটি জনজাতিকে গুরুচাঁদ ঠাকুর নিজে হাতে ধরে তুলে এই আমাদেরকে আজকের এই অবস্থানে কিন্তু ঠাকুর নিয়ে এসেছেন। তিনি আরো অনেকগুলো শিক্ষা কিন্তু আমাদের কথিত সমাজকে দিয়েছি। তার মধ্যে একটা আমি তার একদম এত বাকি মানে পোর্ট্রেট একটি ডায়েরি সত্যিতে নির্ধারণ করেছিলাম, যেখানে তিনি বলছেন ছোটদের বলছেন যে মাথা উঁচু করে আকাশের দিকে দেখাসে, অর্থাৎ এই যে মাথা উঁচু করতে সে তাদের বলতেন যে ভুঁড়ি ওড়ালেও একটু উপরের দিকে দেখা ই হতো অভ্যাস। এই যে একটা বড় পৃথিবী আছে তাকে আবিষ্কার করা এবং নিজেরা একদম মাথা নিচু করে মাটির মধ্যে আবদ্ধ থাকবো, তার থেকে তিনি বেরিয়ে আসার শিক্ষা দিচ্ছে। তবে শিক্ষিত হলেও 1906 সালের আগে অন্তজ শ্রেণীর শিক্ষিত মানুষেরা কোনো সরকারি চাকুরি পেতেন না বা তাদের চাকুরি দেওয়া হতো না। গুরুচাঁদ ঠাকুর উদ্যোগী হয়ে তৎকালীন বাংলার গভর্নর লর্ড ল্যান্সলট হেয়ারকে 1907 সালে অন্তজদের জন্যে সরকারি চাকুরির দাবি তুলে এক স্মারকলিপি পেশ করেন এবং অন্তজ শ্রেণীর চাকুরি পাওয়ার বাধা অপসারিত হয়। হরিচাঁদ ঠাকুর নারীর অধিকারের প্রতি বিশেষভাবে গুরুত্ব দিয়েছে। আমরা দেখব যে পদ্মবিলা নামক যে গ্রাম, যেখানে দশরথ বিশ্বাসের বাড়ি, সেখানে একই সঙ্গে মেয়েরা এসে ধর্মকর্মে অংশগ্রহণ করছে, এটা কিন্তু
তথাকথিত হিন্দু ধর্মে আচরণ তা তিনি ছিল না। তো এবং সেখানে মেয়েরা পুরুষের পায়ে প্রণাম করছে, পুরুষরা মেয়ের পায়ে প্রণাম করছে, এইটা দেখা যায় না। মেয়েদের প্রণাম করছে পুরুষ, ওটা দেখা যায় না। এটা পুরুষতন্ত্রের একটা বড় ব্যাপার। তো তার জন্যে গ্রামের মানুষ তারা গিয়ে তৎকালীন নায়ককে নালিশ করে। নায়ক এসে দশরথ বিশ্বাসকে জুতো ফেরো এবং 10 টাকা তরিমা। তারপরের দিন হরিচাঁদ ঠাকুর একটা আশ্চর্য ঘটনা, তিনি সমস্ত মেয়েদের ডেকে একটা কাছারি বসে এবং সেই কাছারিতে প্রধান বিচারক হলেন একজন মহিলা, প্রধান উকিল হচ্ছেন একজন মহিলা। যিনি আপিল করছে সেখানে। আচ্ছা, এই যে ইন ঘটলা এবারে মহামান্য আদালত সাথে বিচার, সেখানে মহিলারাই বিচারক, মহিলারাই উকিল। হরিচাঁদ ঠাকুর একটা আবেদন করে, তিনি অভিযোগ করছে এই যে নারীকে তিনি এত বড় সম্মানটা, এটা একটা আজব ব্যাপার, ভাবা যায় না ওই সময়। হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর উভয়ই বেশ কিছু নিবেদিত প্রাণ ভক্ত পেয়েছিলেন। হরিচাঁদ ঠাকুর পেয়েছিলেন তারকচন্দ্র সরকারকে, আর গুরুচাঁদ ঠাকুর পেয়েছিলেন খুলনার ধনাঢ্য ব্যক্তি গোপাল সাধুকে, যিনি গুরুচাঁদের শিক্ষা চিন্তা ও সমাজ সংস্কারের কাজে নিজের সমস্ত অর্থ ব্যয় করেছিলেন। গোপাল সাধু মশায়ের পৈতৃক সম্পত্তি, আয় উপার্জন, যা কিছু ওনার ছিল সমস্ত কিছুই তিনি উৎসর্গ করেছিলেন ঠাকুরের প্রতি। এমনকি গোপাল সাধুর যে নিজ বাড়িটি, সেই বাড়িটিও তিনি গুরুচাঁদ ঠাকুরের কল্যাণে, মতুয়াদের কল্যাণে গুরুচাঁদ ঠাকুরের নির্দেশে তিনি দলিল করে দিয়েছিলেন। এবং গুরুচাঁদ ঠাকুর শেষ জীবনে গোপাল সাধুকে বলেছিলেন, গোপাল তুমি সংসার ত্যাগ করো, তুমি খুলনাতে আশ্রম প্রতিষ্ঠা করে আমাদের সম্প্রদায়ের মানুষের লেখাপড়া এবং তাদের আবাসিক ব্যবস্থা করো। গোপাল সাধু খুলনার লবণচরায় গিয়ে তিনি 43 বিঘা জমির উপরে তিনি আশ্রম প্রতিষ্ঠা করেন, সেখানে ছাত্রাবাস প্রতিষ্ঠা হয়। এবং সেই 1940-এর দশকে গুরুচাঁদ ঠাকুরের নির্দেশে মতুয়াদের মধ্যে প্রথম ছাত্রাবাস এবং আমাদের দরিদ্র ছেলেদের সেখানে রেখে কর্তব্য পালন করেছেন। শ্রীধাম ওরাকান্দিকে কেন্দ্র করে যে সকল প্রধান প্রধান ভক্তরা তৎকালীন সময় মতুয়া ধর্ম বিকাশে, মতুয়া ধর্ম প্রচার প্রসারে কাজ করেছিলেন, তাদের সেই বিচরণ ভূমি, তাদের সেই আশ্রম, যে আশ্রম থেকে তারা ভক্তবৃন্দের সাথে সম্পৃক্ত থাকতেন, সম্পর্ক রাখতেন, সেই সমস্ত আশ্রমগুলিকে, সেই সমস্ত পীঠস্থানগুলিকে শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর শ্রীপাঠ হিসেবে ঘোষণা করেন। এবং লক্ষ্মীখালী, ওখানে বলা আছে যে 11তম শ্রীপাঠ ধাম লক্ষ্মীখালী, এভাবে আমরা জেনে থাকি। তো এইরকম গঙ্গাচরণা শ্রীপাঠ রয়েছে, তারক গোসাইয়ের বাড়ি, আমাদের 16টা শ্রীপাঠ রয়েছে। গুরুচাঁদ ঠাকুরের এই প্রজ্ঞাটা ছিল যে তাঁর অন্তজ সম্প্রদায়ের উন্নতির জন্যে তাঁকে রাজশক্তির কাছে যেতে হবে, এবং তিনি তা গিয়েও ছিলেন। তাই দেখি গুরুচাঁদ ঠাকুর ব্রিটিশ পণ্য বয়কটের কংগ্রেসের স্বদেশী আন্দোলনে যোগ দিতে চাননি। উনি মনে করতেন এটা সচ্ছল ও উচ্চবংশীয়দের আন্দোলন। তাই দেখি গুরুচাঁদ ঠাকুর ইংরেজদের করা 1905-এর বঙ্গভঙ্গ সমর্থন করেছিলেন। তার মনে হয়েছিল বঙ্গভঙ্গের ফলে তার সম্প্রদায়ের লাভ হবে। আবার 1921-এর গান্ধীজির অসহযোগ আন্দোলন তিনি সমর্থন করেননি, কারণ মনে করেছেন এই অসহযোগে তাঁদের লাভ হবে না। তিনি বলেন, অন্তজ মানুষদের পরনে এক ফালি বস্ত্র, আহার্য মোটা ভাত, তাদের বর্জন করার আছেটা কি? এদেশের উচ্চ শ্রেণীর মানুষেরা তাদেরকে তো মানুষ বলেই গণ্য করে না। তাই দেখি গুরুচাঁদ ঠাকুরের অনুসারীরা কৃষকদের তেভাগা আন্দোলনে সাহসী ভূমিকা রাখেন। আর 1971-এ বাংলাদেশের মুক্তিযুদ্ধে মতুয়ারা বিশালভাবে অবদান রাখেন। ওরাকান্দি হয়ে ওঠে বাংলাদেশের মুক্তিযুদ্ধের এক কেন্দ্রে। 71 সালে ওরাকান্দিতে বৃহত্তর ফরিদপুর সেক্টরের প্রধান মুক্তিযুদ্ধের প্রধান ঘাঁটি ছিল ওরাকান্দি। ওরাকান্দির এই ঘাঁটিটির যে একদম শীর্ষস্থানীয় যে মুক্তিযোদ্ধার নেতৃবৃন্দ, ওনারা
এই ঘরটিতেই বসতেন। এই যে ঠাকুরের ছবির পাশের যে খাটটি, এই খাটটি মূলত আমার বাবা জ্যাঠামশাই উনরা বসতেন, এবং এটি ঠাকুর বাড়ির একটি সংরক্ষিত খাট, যে খাটে ঠাকুর পরিবারের ভিন্ন অন্য কোনো লোক বসে না। কিন্তু এই মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে মুক্তিযুদ্ধের প্রধান যে ট্রেনিং ক্যাম্পটি ছিল সেটি ওড়াকান্দি হাই স্কুলে, এবং মুক্তিযুদ্ধের যে পরিকল্পনা বা নেতৃত্ব দানকারী যেসব ব্যক্তিবর্গ ওনরা এই খাটে বসতেন। এবং যারা আহত মুক্তিযোদ্ধাদের জন্য সেখানে চিকিৎসার ব্যবস্থা করা হতো। আর দক্ষিণ অঞ্চলে বরিশাল, আপনার খুলনা, পটুয়াখালী, ভোলা, ওই অঞ্চল থেকে যত শরণার্থী ভারতবর্ষে যেতেন, ভারতবর্ষে যাওয়ার পথে ওড়াখান্দি আসতেন, ঠাকুরবাড়ি মন্দিরে প্রণাম করে তারপরে ভারতে যেতেন। অর্থাৎ এই যে 9 মাস পর্যন্ত এই যাত্রীদের কিন্তু ঠাকুরবাড়ির আশ্রয় দেওয়া হয়েছিল এবং সবাইকে খেতে দেওয়া হতো। এখানে হয়েছিল আপনার এই জায়গায় অনেক শরণার্থী কাছে থাকতেন। এই সকাল মানে বিকেল যখন 2টায় বাজত, 2টার পরে এক পশ্চিম দিকে যেতেন না, ওরা এই জায়গায় স্থান নিতেন ঠাকুরবাড়ি। সংখ্যা তো মানে ওই 2টা মনে করেন 6টা বা 7টার পর্যন্ত কমপক্ষে 10,000। হ্যাঁ, কমপক্ষে 10,000। এই আসতো আপনার বরিশালের থেকেই বেশি। বরিশাল এই আমাদের এই দিয়ে মানে গোপালগঞ্জ টোলগঞ্জ দিয়ে এই দিকে যত লোক, সব লোকে এই জায়গায় এসে স্থান নিতেন। একদম ভিতর বাড়ি টাড়ি দিয়ে টিয়ে ওই রাত থাকতেন। সকালে আবার ভোর অতি চলে যেত, ইন্ডিয়ায় চলে যেত। দেখা যাচ্ছে যে রাত্রিবেলায় লোক মারা গেছে, সকালবেলা এনাদের একটা নৌকো ছিল, সেই নৌকোটা উড়িয়ে আমরা সেই লোক ফেলাইছি আপনার এই মানে তখন তো বর্ষা, তখন তোর মাটি দেওয়ার কোনো সিস্টেম ছিলেন না। ওই দেখা যেত যে কচুরির ভিতর দিয়ে পানির ভিতর দিয়ে ফেলাইছি আর কি। আমরা তো ধরেন ডেলি সকাল বিকেল দিয়ে কমপক্ষে হলো 30 জন ফেলাইছি, একদম মিনিমাম। হ্যাঁ, মানে ওই রাত ভরে যা মারা যেত সকালে ফেলতাম, সকালে যা মারা যেত বিকেলবেলা ওই 6টার দিকে আবার ফেলাই আসতাম। গুরুচাঁদ বিশ্বাস করতেন অনুন্নত মতুয়াদের নিজেদেরকে রাজনৈতিকভাবে ক্ষমতায়িত হতে হবে। বলতেন, রাজবেশে সাজো, রাজ সাজে। 1935 সালে ভারত শাসন আইন প্রবর্তিত হলে তিনি দলিতদের উদ্দেশ্যে বলেন, আইনসভায় যাও, আমি বলি রাজা হও, দূর করো এ জাতির ব্যথা। যোগেন্দ্রনাথ মণ্ডল, যার উদ্যোগে দক্ষিণ বাংলা থেকে বাবা সাহেব আম্বেদকর ভারতের সংবিধান পরিষদে নির্বাচিত হতে পেরেছিলেন, সে যোগেন মণ্ডলের রাজনৈতিক উত্থানের পেছনেও মতুয়াদের ভূমিকা ছিল। প্রায় শতাধিক বছর ধরে হরিচাঁদ গুরুচাঁদ এই পিতাপুত্রের জীবন ও কর্মযজ্ঞ মতুয়া জনগোষ্ঠীর উপর এক ব্যাপক প্রভাব ফেলে। হরিচাঁদ ঠাকুর মনে করতেন, কেবল নমশূদ্র নয়, সব ধরনের নিপীড়িত জাতিসত্তার প্রতিই ওর দায়িত্ব রয়েছে। ফলে দেখা গেল সে সময় নমশূদ্র ও অন্তজ শ্রেণীগুলো, এমনকি অনেক ব্রাহ্মণ ও কায়স্থ, জাত্যাভিমান ত্যাগ করে মতুয়া ধর্ম গ্রহণ করেছিলেন। অনেক মুসলমানও মতুয়া ধর্মকে গ্রহণ করেন, যেমন খুলনার তেরোখাদার 3 কড়ি মিয়া। গুরুচাঁদ ঠাকুর ব্রাহ্মণহীন ও বেদাচারের বাইরে পূজা পদ্ধতির প্রচলন করেন। কোনো মোল্লা বা পুরুত ছাড়াই তিনি 3 কড়ি মিয়ার সঙ্গে মালঞ্চ সাহার বিয়ে দেন। মতুয়া দর্শন যে সাম্প্রদায়িকতা ও জাতপাতের ঊর্ধ্বে, এই বিবাহ ও এই দম্পতি তার এক উজ্জ্বল উদাহরণ হয়ে রয়েছে। আমরা সকল ভক্ত সমন্বয়ে আমরা এসেছি 3 কড়ি ফকিরের কবর দর্শন করার জন্য। এটা তার আশীর্বাদের যে ধুলি, এই ধুলিটা আমরা এখান থেকে নিয়ে যাব, এবং ওই জন্য পথে ঘাটে যেন কোনো প্রকার আভাব বিভাগ কোনো সমস্যা না হয়, সেই বিশ্বাস নিয়ে আমরা তার এই কবর থেকে আমরা এই যে ধুলি নিচ্ছি, এই ধুলিটাই আমরা সকল ভক্তদের কপালে লেপন করে দিব। এই পাখাটি দিয়েছিল গুরুচাঁদ ঠাকুর, যে বাবা তুই মুসলমান, তুই তো হরিভক্ত, তোকে একটা নামেই চেনবে, একটি মাত্র পাখা থাকবে, সেটি মুসলমান ভক্ত হরিভক্ত 3 কড়ি ফকিরে, তোকে আমি পাখাটি দিয়ে গেলাম। এই পাখা নিয়ে, নিশান নিয়ে, ডাঙ্কা নিয়ে, কাশি নিয়ে তুই তোর লোকজন নিয়ে, ভক্তদের নিয়ে তুই ওখান দিয়ে আসবি।
19 শতকের বাংলার বহুল আলোচিত বেঙ্গল রেনেসা ও ব্রাহ্ম ধর্মটা ছিল মূলত শহরকেন্দ্রিক। বিষয়টা কিছুটা শ্রেণীগতও ছিল। বাংলার উচ্চ ও মধ্যবিত্ত শিক্ষিত বাঙালি পরিবারগুলোই কেবল বেঙ্গল রেনেসা বা ব্রাহ্ম ধর্ম দ্বারা আলোকিত হয়েছিলেন। দেশের অন্তজ শ্রেণীগুলো বা গ্রাম বাংলা ছিল সে রেনেসার আলো থেকে বঞ্চিত ও অনেক দূরে। ব্রাহ্মণ্যতন্ত্রের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে বাঙালি উচ্চবর্ণের সমাজ সংস্কারকদের চেয়ে আমরা বরং দেখব গ্রাম বাংলার সমাজ সংস্কারক হরিচাঁদ ঠাকুর অনেক বেশি দৃঢ়তা ও নির্ভীকতা দেখাতে পেরেছিলেন। এই রেনেসার যে সুফলটা সেটা মূলত যারা শহরের কাছাকাছি মানুষ ছিলেন তারাই সেটা ভোগ করেছিলেন। এমনকি হুগলি বা মেদিনীপুরের যে অন্তর্জ সমাজের যে মানুষ বালবি বাউরি দেখি আমরা দেখব যে সেখানে কিন্তু শিক্ষার সুযোগ সম্প্রসারিত হয়। সেইখানে হরিচাঁদ পরবর্তীকালে তার ক্ষেত্রে হরিচাঁদ ঠাকুর যে শিক্ষা আন্দোলনটা সূচনা করতে সেটা একেবারে নিচুতলার মানুষের কাছে তুলছে। হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরদের আন্দোলনের এক বড় কৃতিত্ব ছিল সরকারি তালিকা থেকে গালিবাচক চণ্ডাল বা চাঁড়াল অভিধাটা ঘুচিয়ে তাদেরকে নমশূদ্র জাতি হিসেবে স্বীকৃতি অর্জন করাতে পারা। দীর্ঘ সংগ্রামের পর 1911 সালে ডক্টর C.S. মিডের সাহায্যে গুরুচাঁদ ঠাকুর এ কাজে সফল হন। গুরুচাঁদ ঠাকুর সম্পর্কে শ্রদ্ধাশীল ছিলেন সুভাষচন্দ্র বসু। আমরা দেখি 1938 সালে কলকাতার অ্যালবার্ট হলে গুরুচাঁদ ঠাকুরের প্রথম মৃত্যুবার্ষিকীতে সুভাষচন্দ্র গুরুচাঁদ ঠাকুরকে সুপারম্যান বলে শ্রদ্ধা নিবেদন করছেন। মহাত্মা গান্ধীও গুরুচাঁদকে মহান গুরুচাঁদ বলে উল্লেখ করেছিলেন। মতুয়া ধর্ম আন্দোলনকে দেশে বিদেশে ছড়িয়ে দেবার জন্যে গড়ে উঠেছে একাধিক সংগঠন। 1947 সালে দেশভাগের পর এরপরে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, এই সময়টায় মিশনের কার্যক্রম চলতেছিল, সেটি মোটামুটিভাবে চলতেছিল। পরবর্তীতে আমাদের ঠাকুরের ষষ্ঠ পুরুষ শ্রী শ্রী পদ্মনাভ ঠাকুর তিনি মূলত এই মিশনের হালটাকে ধরেন। এটিকে উনি প্রথম একেবারে রাজধানীতে নিয়ে আসেন। হরিচাঁদ ঠাকুর বলে গেছেন, কাহারও ধর্মনিন্দা করো না, চরিত্র পবিত্র ব্যক্তির প্রতি জাতিভেদ করো না। এই বাণীগুলো ঠাকুরের আমরা ব্যাপকভাবে প্রচার করার চেষ্টা করি যে আমাদের মিলেমিশে থাকতে হবে, সবাইকে নিয়ে, সমস্ত সম্প্রদায়, সমস্ত ধর্ম সবাইকে নিয়ে আমাদের, যেহেতু আমরা যত মত সম্বোধন করি আমরা দেখছি তার ব্যাপক একটা অংশের শ্রোতা থাকে ইসলাম ধর্মাবলম্বী। তো এই সাম্যবাদী বিশ্ব মানবতাবাদী একটি দর্শন মতুয়া দর্শন। এই দর্শনের মূল উদ্দেশ্য আদর্শ নিয়েই আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে আমরা মতুয়া সম্মেলন করে থাকি। শুধু দেশ নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও আন্তর্জাতিকভাবে মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। ভারতবর্ষের প্রতিটি প্রদেশেই আমাদের ভক্তরা আছে। এছাড়া তো আমাদের কর্মকাণ্ড যেমন কানাডা চলছে, আমাদের কর্মকাণ্ড কানাডা, আমেরিকা চলছে, আমেরিকা তো প্রতিষ্ঠিত সেখানে। আমাদের পরবর্তী যে জেনারেশন যারা আসছে এই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সাথে সামঞ্জস্য রেখে আমাদের পরবর্তী জেনারেশন যেন গড়ে উঠতে পারে, সেই লক্ষ্যে আমাদের নতুন জেনারেশনকে শিক্ষা দীক্ষায় দীক্ষিত করে সেভাবে গড়ে তোলা, যে কিভাবে গড়ে তোলা যায় সেই পথ আমরা তাদেরকে দেখানোর চেষ্টা করি। এবং সেই গরিব, একেবারে যারা গরিব শ্রেণীর মেধাবী ছাত্রছাত্রী রয়েছে তাদের জন্য শিক্ষাবৃত্তি প্রদানের ব্যবস্থা রেখে গেছেন, যেটা আমরা এখনো বর্তমানে আমরা চালু রেখেছি। এবং এই শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশনের শুধুমাত্র একটি সংগঠন নয়, এর অঙ্গ সংগঠন রয়েছে 11টি। যেমন শ্রী শ্রী হরিগুরুচাঁদ মাতৃ সংসদ, শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশন যুব সংসদ, শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশন দাতব্য চিকিৎসালয়, এরকম করে মোট 11টি অঙ্গ সংগঠন রয়েছে। বর্তমানে আমাদের শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশনের শাখা, এটা প্রায় 50টি জেলাতে কার্যক্রম চলছে। বাংলাদেশ মতুয়া মহাসংঘ মূলত শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর কর্তৃক প্রবর্তিত এই মতুয়া ধর্ম দর্শনের প্রচার প্রসারে কাজ করে থাকে। আমাদের সমাজের প্রথম ব্যারিস্টার শ্রী প্রমথরঞ্জন ঠাকুরের মাধ্যমে এটি সম্প্রসারিত হয় এবং শ্রীধাম ওড়াকান্দি থেকে এর সূচনা হয়
তৎকালীন খুলনা জোন থেকে 1942-43 সালে ধর্মীয় প্রসার, ধর্মদর্শনের বিকাশ এবং এই জনসমষ্টির কল্যাণ তথা একটি সামাজিক বিপ্লবের লক্ষ্যে বাংলাদেশ মতুয়া মহাসংঘ তখন ছিল না, তখন মতুয়া মহাসংঘ নামেই আত্মপ্রকাশ করে। আর বিশেষ করে আমরা সবাই জানি যে বাংলাদেশে নানা ধরনের সাম্প্রদায়িক সমস্যাও কিন্তু বাংলাদেশে রয়েছে। সেই সমস্যাগুলি যাতে বিকশিত না হয়, সেগুলি যাতে উত্তরোত্তর বিলোপ সাধন হয়, সেই জন্য ঠাকুরের নেতৃত্বে আমরা কাজ করছি। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদেরকে সহায়তা করার লক্ষ্যে 2013 সালে প্রতিষ্ঠিত হয় শ্রী শ্রী গুরুচাঁদ শিক্ষা ট্রাস্ট। এই ট্রাস্ট থেকে প্রতি বছর মেধাবী ছাত্রছাত্রীদেরকে বৃত্তি দেওয়া হয়। গুরুচাঁদ ঠাকুর যেখানেই যেতেন না কেন, ওনার একটাই কথা ছিল, শিক্ষা চাই, শিক্ষা চাই, শুধু শিক্ষা চাই, শিক্ষা ছাড়া এ জাতির কোনো উপায় নাই। এবং যদিও করো ভিক্ষা, ছেলে মেয়েকে দাও শিক্ষা। এই যে অমুক বাণীগুলো, এই বাণীগুলো তার ভক্তরা তখন চেষ্টা করছে অক্ষরে অক্ষরে পালন করার। আমাদের শীতলমারিতেই একদিনে 70টা গ্রামে পাঠশালা হয়। সৌভাগ্যক্রমে ওর একটা পাঠশালার বর্তমান হাই স্কুলের রূপ, এবং আমি সেই পাঠশালায় লেখাপড়া করছি সেই স্কুলে। এবং ওই যে শিক্ষা, ওই শিক্ষার খরচ পরিবহন করতো ভক্তরাই। তারা ওই মুঠ চাল, ওই যখন ভাত রান্না করতে যাবে তখন হরিচাঁদ ঠাকুরের নামে 3 মুঠ চাল উঠে রাখতো। বাবা হরিচাঁদ তুমি রক্ষা করো, বাবা হরিচাঁদ তুমি রক্ষা করো, বাবা হরিচাঁদ তুমি রক্ষা করো, এই বলে 3 মুঠ চাল উঠে রাখতো। ওইটা দিয়ে ওই পাঠশালা প্লাস পাঠশালার যে শিক্ষক তার বেতন দেওয়া হতো। যে মানুষটা তার জীবদ্দশায় 4553টা পাঠশালা করে গেছেন, অথচ তা কই একটাও তো নাই। তিনি এইভাবে স্কুলগুলো পরিচালনা করছেন। অথচ আমরা একটা স্টুডেন্ট, গরিব একটা স্টুডেন্ট, সে যাতে লেখাপড়ার অভাবে হারায় না যায় তেমন কোনো ব্যবস্থা তো আমরা করতেছি না। তারপরে তো ওই লিফলেট করা হবে। এর মধ্যে আমার ইউনিভার্সিটির কিছু ফ্রেন্ড ছিল, আরও কিছু পরিচিত, ওদের নিয়ে টিয়ে মোটামুটি কমিটি করার মতো মানুষ জোগাড় হয়ে গেল। করেন এমনও দিন গেছে আমার 1 লক্ষ টাকা নিয়ে ঘরে ফিরতে হয়েছে। রাত 12টা 1টায় ফোন করছে, আমি আপনার সদস্য হব। তো সেই 30,000 টাকা এই মাত্র 2 মাসে হয়ে গেল 7 লক্ষ টাকা। তারপরে তো শুরু হয়েছে, এখন মনে হয় 35 লক্ষ টাকা অ্যাকাউন্টে। সদস্য 600 কাছাকাছি। আমরা বছরে একটা সম্মেলন করি, ওই সম্মেলনের আগে অ্যাপ্লিকেশান ডাকি, বিশেষ করে যারা মতুয়া ঘরের তারা অ্যাপ্লিকেশান করো ইউনিভার্সিটিতে, ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল। 5,000 টাকা। তার মধ্যে 20 জন 25 জন হয়ে যায় স্টুডেন্ট প্রতি বছর। মতুয়া ধর্ম শুধু একটা ধর্মান্দোলন নয়, এর কিছু সাংস্কৃতিক দিকও ছিল, যেমন মতুয়া সঙ্গীত ও মতুয়া সাহিত্য। মতুয়াদের নানা সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যে মিছিল, হরিসঙ্গীত, হরিযাত্রা, কবিগান, মহোৎসব, হরির লুট ও বারুণীর স্নান বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রতি বুধবার মিলিত হয়ে মতুয়ারা নানা ধরনের হরিসঙ্গীত পরিবেশন করেন। শত শত শতাব্দীর বঞ্চনা ও লাঞ্ছনার জমাট বাঁধা এক বেদনা যেন প্রকাশ পায় তাদের এসব করুণ সঙ্গীতের মধ্য দিয়ে। স্বরূপ দাস বংশ Oh
ভাবি রাত্র ভাবি রাত্র দিন তুমি হলো মোহিনী গঙ্গা আমি হব মতুয়া আন্দোলনকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি যে সুবিশাল সাহিত্য সম্ভার রচিত হল। সেটা কি কি অবলম্বনে? হরিচাঁদ ঠাকুরের জীবনী নিয়ে, ভক্তদের জীবনী নিয়ে, সাধকদের জীবনী নিয়ে তৈরি হল তার জীবনী কাব্য, যেটা চৈতন্য যুগে হয়েছিল বাংলা সাহিত্যের অন্য একটা ধারা, যে জীবনী সাহিত্য, মানুষকে নিয়ে জীবনী সাহিত্য। এই মানুষকে নিয়ে জীবনী সাহিত্য তৈরি হলো মতুয়া সাহিত্যের জীবনী কাব্য। সেটা গদ্যে পদ্যে ইংরেজিতে এ পর্যন্ত জীবনী সাহিত্য রচিত হয়েছে 155টি। তার মধ্যে বৃহত্তর হল গুরুচাঁদ চরিত দেখলেন, হরিলাল। আবার আমরা পালাগান দেখতে পাচ্ছি। সেখানে আরেকটা আছে আপনার আধুনিক নাটকের অনুসরণে মতুয়া নাট্য সাহিত্য। সেখানে আমি পেয়েছি 13খানা নাটক আর 67টা হরিযাত্রা পেয়েছি। মতুয়া সাহিত্য সংস্কৃতি ইতিহাস ইউনিভার্সিটিতে পাঠ্য যেমন, তেমনি এ পর্যন্ত 14টি পিএইচডি গ্রন্থ রচিত হয়েছে, মানে পিএইচডি লাভ করেছেন। মতুয়া দর্শনের একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে ধানের তুল্য ধন নাই, গানের তুল্য সাধন নাই। এই কথাটার মধ্যে সাধনার সাথে সাথে একটা কৃষি সভ্যতার জয়গানও গাওয়া হয়েছে। হরিচাঁদ ঠাকুর নিজে ভালো সঙ্গীত পরিবেশন করতে পারতেন। এই যে মানে সঙ্গীতের সাধনা, সেইটা হচ্ছে মতুয়া সাধনার আরেকটা স্তম্ভ। আর হরিচাঁদ ঠাকুর নিজে দেখেন যাদের সাথে তিনি মানে একটা গোষ্ঠী গড়ে তুলেছিলেন, সেই মৃত্যুঞ্জয় বিশ্বাস, দশরথ বিশ্বাস, এরা সব চারণ কবি, আনন্দ সরকার, তারক সরকার। তার মানে একটা সংস্কৃতি সাধনাই হচ্ছে মতুয়া ধর্ম দর্শনের মূল জায়গা। এবং এই চারণ কবিদের এই লোকশিক্ষকের ভূমিকায় থাকার কারণে এই মধুপতির দুই পারের মানুষ একটা দার্শনিক চর্চার ভিতর চলে আসছে। হরিচাঁদের জন্মতিথিতে মতুয়া ভক্তগণ ডঙ্কা, কাশি, শিঙা বাজিয়ে এবং বিশেষ রঙের নিশান নিয়ে নেচে নেচে শোভাযাত্রা করেন। মতুয়াদের নিশান ত্রিভুজ আকৃতি, মাঝখানে লাল ও 3 দিকে সাদা। লাল বিপ্লবের প্রতীক ও সাদা শান্তির প্রতীক। মতুয়া ধর্মদর্শনে সাধন পদ্ধতির মূলে আছে গতি। গতি হচ্ছে জীবন, থেমে যাওয়া হচ্ছে মরণ। একটা মতুয়ার দল যখন ওড়াকান্দির দিকে যাত্রা শুরু করবে, সেই যাত্রার মধ্য দিয়ে তারা গতির মধ্য দিয়ে যাত্রা শুরু করে। এবং সেই যাত্রা শুধুমাত্র ব্যক্তি কেন্দ্রিক না, সেই যাত্রা যে একটা জাতিকে জাগরণের যাত্রা, সেটি এই সমাজের একজন চিন্তাবিদ বীরেন্দ্রনাথ বিশ্বাস, তিনি এই সাধনার বিষয়গুলোকে কতগুলো লাইনে খুব সুন্দরভাবে ব্যক্ত করেছেন। যে উদ্দাম মোদের গতি, চলি দলে দলে, যৌবনের প্রাণবন্যা, জেগে ওঠে মৃত নদী জলে, মৃত্যুর স্তব্ধতা ভেদি, জীবনের জয়ঢঙ্কাজ, দিগন্ত ধ্বনিত করি, দীপ্ততে যে উঠিতেছে বাড়ি, ভয়েরা লুকায় ভয়ে, মৃতজন কেঁপে ওঠে ত্রাসে, নিদ্রাত্যাজী নরনারী দলে দলে পথে ছুটে আসে, আবেশ কম্পিত বক্ষ, বিস্ফারিত রক্তিম নয়ন, উদ্দাম নৃত্যের ছন্দে ছুটে চলে চঞ্চল চরণ, পথশেখ বন্ধুর কত দূর, ওড়াকান্দি আর কত দূর। দেশভাগের পর লক্ষ লক্ষ মতুয়া পরিবার পূর্ববঙ্গ ত্যাগ করে উদ্বাস্তু হতে বাধ্য হন। তাদের আশ্রয় জোটে ভারতের বিভিন্ন উদ্বাস্তু শিবিরগুলোতে কিংবা পশ্চিমবঙ্গের রেললাইনের ধারে। কাউকে বা যেতে হয় জঙ্গল ও পাহাড় বেষ্টিত উত্তরাখণ্ডে, দুর্গম দণ্ডকারণ্যে কিংবা সাগর পেরিয়ে সুদূর আন্দামানে। এখানে নৈতালে কতজন মতুয়া আছে মনে করে? প্রায় আসামের পরিবার এখানে রয়েছে। তাতে পরিবারের মধ্যে লোকজন বিভিন্ন কটে থাকে, তো কেউ বৈষ্ণব, কেউ শাক্ত, কেউ শৈব, এই রামভক্ত, কেউ মতুয়া আদর্শ। এখানে এসে আমি দেখলাম মাত্র 5-7টা লোক ছিল বৃদ্ধ, তারাই এই মতুয়া বাবা অন্যদের চল।
তাকে সবাই প্রায় ঢেউ বা ঘৃণা বিজয় সত্তার নাম করে খানপুরের একটা বাঙালি ছেলে, সে বলল যে আমি গুরুকে একটা দান করব। কয়েকজন বললে এই বাজারের এলাকায় অল্প কি জমি দান কর, যেখানে এক পদ ভূমিতে দাঁড়াইয়ে সেখানে সকলকে কর করতে হবে। তো উনি আধা একর জমি আমার নামে বসিয়ে নামা করে দিয়ে রেজিস্ট্রি করি। তারপর তো শুরু হলো বক্তব্য। 1983 থেকে এই মহাদীক্ষা স্টার্ট শুরু। এখানকার সব লোকই ঝাঁপিয়ে পড়েছে। তারপর সৎস্তম্ভ লোক ছিল, অন্যান্য সম্প্রদায় সবাই এসে এখানে আনন্দের সহযোগ করেছে। তারপরে আস্তে আস্তে প্রচারের মাধ্যমে গ্রামে গ্রামে এই মতটা প্রচারিত করি। এখন আমরা উত্তরখণ্ডে যারা আছে সব হরিচন্দ্র গুলচন্দ্রের দুষ ভগবানের নাম করা, আর এর থেকে যারা অতি ডাউন প্রডেন্ট ব্যক্তি মানে ইলিটারেট পার্সন, এগে জ্ঞান দিয়ে চেতনা দিয়ে আদর্শ নাগরিকত্ব এবং মনুষ্যত্ব তাদের মধ্যে ফুটান। ঠাকুরের জন্ম উৎসব হয় মধুকৃষ্ণার ত্রয়োদশী, যে প্রায় চৈত্র মাসে। ওই সময় এখানে ব্যাপক মাসখানেক ঘুরিয়ে বিরাট অনুষ্ঠান হয়। পাহাড়িরাও আসে, হুকসা থাড়ি এদেশের সমস্ত সম্প্রদায়, পাঞ্জাবি সবাই মিলে আমরা এখানে হরিনাম করি এবং এক পাত্রে বসে খাই। কেন হরিনামই চলে, আর যাত্রা গান হয়, কবি গান হয়। দণ্ডকারণ্যে বাঙালি ছাড়াও আদিবাসী এবং স্থানীয় অন্যান্য জাতিরাও কেউ কেউ মতুয়া ধর্মে দীক্ষিত হয়েছেন। পূর্ববঙ্গে আমাদের বাড়ি ছিল খুলনা জেলার বটিয়াঘাটা থানা সুখদাড়া গ্রামে। তো এদেশে আসার পর পুনর্বাসন মন্ত্রক ভারতবর্ষের বিভিন্ন এলাকায় পুনর্বাসন দেয়। তার মধ্যে এই দণ্ডকারণ্য প্রজেক্ট, মালকানগিরি প্রজেক্ট একটা অন্যতম। এই মালকানগিরি প্রজেক্টে প্রথম 1964 সালে এখানে গ্রামের পত্তন হয়। আজকে যে দেখছেন শস্য শ্যামলা মালকানগিরি, কিন্তু সে সময় এত জঙ্গলাকীর্ণ ছিল যে দিনের বেলায় লোক একা একা হাঁটতে সাহস করতো না, বিভিন্ন রকমের বাঘ ভাল্লুক বন্য পশুর ভয়ে। তো সেই অবস্থায় 1987 সালে আমরা কয়েকজন মিলে একটা চিন্তাধারা নেই যে অন্তত আমাদের এই মানুষগুলি যে যেখানে আছে আমাদের একটা সংগঠন যদি তৈরি করি, সেই সংগঠনের মাধ্যমে আমরা একে অপরের মধ্যে মিলতে পারবো, নিজেদের সুখ দুঃখের কথা বলতে পারবো। তো সেই হিসাবে 1987 সালে প্রথমে পটারু নদীর ওপার স্বপ্নেশ্বর মন্দির আছে ওখানে, সেই মন্দিরে প্রথম বছর ওখানে এই অনুষ্ঠান হয়। তো সেই সময় এই সংগঠন এই পার বর্তমান যেখানে বসে আছেন আপনারা 1988 সালে এখানে প্রতিষ্ঠিত হয়। সেইভাবে শুরু হয় এই মেলার পরিসর। পটারুতে কেন্দ্রীয় হরিচাঁদ গঠনের মাধ্যমে যে মন্দির আশ্রম প্রতিষ্ঠা হয়েছে এবং কার্যক্রম চলছে, আজকে যে গুরুচাঁদ জয়ন্তী উৎসবে আসছেন, সেই উৎসবের একমাত্র বড় উদ্দেশ্য সমগ্র অঞ্চলে, সমগ্র বহির বাংলায় মতুয়া আদর্শ, মতুয়া দর্শনের প্রতিষ্ঠা করা, যে দর্শনের মাধ্যমে মানবতাবাদ প্রতিষ্ঠা হবে এবং হিংসা নিন্দা দূরে যাবে। আদিবাসীর সঙ্গে আমরা মিলেমিশে থাকব, উড়িয়াদের সঙ্গে আমরা মিলেমিশে থাকব, আমাদের কোনো অসুবিধা হবে না। লক্ষের উপরে লোক হয় এখানে, মালকানগিরির মানুষই বা বিভিন্ন অন্য অন্তর্রাজ্য থেকেও, যেরকম মহারাষ্ট্র, ছত্তিশগড়, ওমারকোট, আরও পশ্চিমবাংলা এবং বিভিন্ন জায়গার থেকে ভক্তরা আসেন এখানে। আমার হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর এসে মেয়েদের মাতৃজাতি বলে তাদেরকে সম্মান দিয়েছে এবং তাদেরকে শিক্ষিত করার জন্যে, যে মাতৃজাতি যদি শিক্ষিত না হয় তাহলে ছেলে মেয়ে কোনো দিন মানুষ হবে না। এটা একটা সহজ সরল ধর্ম, এটাতে কোনো ছুয়া খাওয়া অমুক তমুক, একটা সূক্ষ্ম সনাতন ধর্ম সহজ সরলভাবে আমাদেরকে দিয়ে গেছে যে হাতে কাজ করো, মুখে নাম করো। দণ্ডকারণ্যের মালকানগিরির পটেরু মন্দিরে
প্রতি বছর মতুয়াদের দ্বারা পরিচালিত হয় এক মেলা, যে মেলাতে মতুয়ারা ছাড়াও স্থানীয় অধিবাসীরাও অংশ নিয়ে থাকেন। আগে আমার বাবা অল্প তো চর্বি ফর্বি ভালো ছিল না, তো অল্প তো মাল ডাল তো খাতো। খাওয়ার পরে কি কইছে, ওরা সাঙ্গ কইছে যে এরকম অল্প তো দিকিয়া নাও বাঙালির দিয়ে পরিচয় মতে সে সময়তে ভালো থাকবে, তাই দিয়ে আমার বাবা পরিচয় মতে গেছে। ও যাওয়ার পরে তারপরে আমি ও দীক্ষা নিয়েছি। ঠাকুরের নাম দেব না এ করে সব কিছু আসবে, সংসার সব সত্যনাশ হয়েছিল, তাও ভালো হয়েছে। তা মধুয়া দেখলে তো আমার রাগ লাগে, আমার অল্পটু শান্তি এই ঠাকুরের দীক্ষা নিয়েছি। আর আদিবাসীদের সঙ্গে আমাদের তখন অ্যাডজাস্টমেন্ট, এখন তো একটা ভাইচারা তৈরি হয়ে গেছে। আমরা আদিবাসীদের নিজের ভাই, তারা আমাদের ভাই বলে আমাদের আত্মীয়তা হচ্ছে ওদের সঙ্গে। তখন এই অনুকূল পরিস্থিতিটা ছিল না। এরা যে মতুয়া ধর্মকে প্রস্ফুটিত করে তোলার চেষ্টা করছে, যে জাতপাত মানি না, আমরা সব এক জায়গায় এক প্ল্যাটফর্মের লোক, ভাই ভাই এক থালে একসঙ্গে খাচ্ছি। আমার তো মুসলমানও শিষ্য আছে, আমার ব্রাহ্মণ ছেলেও শিষ্য আছে আমার, এবং আদিবাসী বহুত আছে, বহুত এক একটা গ্রামে মহোৎসব করে আদিবাসী ছেলেরা। যে ভিলেজে গুরু আছে ওর চিনাইছে আমারে, অন্তে আমি নিয়েছি। আমি 3-4 বছর ওরা ওই জায়গা মৎসব হয়েছে, আমি ওই জায়গা গেছি, তা কইছে এটা নিলে ভালো, ওই জায়গা শুনছি। তারপরে আমাকে রবীন্দ্র বাবা ওইতে গুরু ডাকি নিয়ে আইছে, আমি নেব, হ্যাঁ ও গুরু বাবারে আমার নিয়ে আই, আমিও নেব। দণ্ডকারণ্যের প্রতিকূল পরিবেশও মতুয়া পরিবারের ছেলেমেয়েরা আজ শিক্ষার ক্ষেত্রে ভালো করছে। আমাদের ব্লকে 276টা স্কুল আছে, এবং যে ছেলেমেয়েরা পড়াশুনো করে তাদের তো সব কিছু ফ্রিতে দেওয়া হয়। হোস্টেলের ব্যবস্থা আছে, যদি তারা হোস্টেলে না থাকছে তাদের স্টাইপেন্ডের ব্যবস্থা সরকার এখানে করেছে। লেখাপড়া শিখে আমরা অনেকেই চাকরি বাকরি করছি। প্রথম আমরা এখানে যখন এলাম তখন তো খুব কষ্টেই ছিলাম, কিন্তু এখানকার সরকার আমাদের সব দিক দিয়ে সুবিধা করে, বিশেষ করে আমরা যারা নমশূদ্র আছি আমাদের এখানে শিডিউল কাস্ট অন্তর্ভুক্ত করে আমাদের সব কিছুতে ফ্যাসিলিটি অগ্রাধিকার দিয়েছেন। মতুয়া ছেলেমেয়ে প্রায় লেখাপড়া জানা ছেলেমেয়ে নেই, এটা খুব কম। মেয়েরাও খুব ভালো, এখানে লেখাপড়ায় অনেক উন্নত। হ্যাঁ, এখানে এমন একটা সময় ছিল যেদিন কি এখানকার বাবা মা চিন্তা করতে পারতো না যে আমাদের ছেলেমেয়ে স্কুলে পাঠাতে হবে, কিন্তু যেহেতু বাংলাদেশ থেকে তারা এসেছিলেন, এখানে গুরুচাঁদ ঠাকুরের আদর্শ মাথায় নিয়ে এসেছিলেন, তাই তাদের ছেলেমেয়ে স্কুলে পাঠিয়ে আজ মোটামুটি শিক্ষক, মানে বললে ভুল হবে না, প্রত্যেক গ্রামে প্রায় বেশ কয়েকজন শিক্ষক আছে, ইঞ্জিনিয়ার আছে, ডাক্তার আছে। অনেক মালকানগিরির অনেক গ্রামের ছেলেমেয়ে, যেটা উড়িষ্যা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, সেক্ষেত্রেও নিযুক্ত আছে। আইআইটি ইঞ্জিনিয়ার আছে এখানকার ছেলেমেয়েরা, ডিআরডিও, ইসরো, হ্যাঁ এখানেও আছে। যখন উত্তরোত্তর উদ্বাস্যুদের আন্দোলন তীব্র থেকে তীব্রতর হতে লাগলো, তখন ভারত সরকার সিদ্ধান্ত নিলেন বিভিন্ন রাজ্যে এদেরকে পুনর্বাসিত করা। তো আন্দামান একদম ফরেস্ট ছিল, মানে বন্য সংকুল। সেখানে যখন এমনি পুনর্বাসন দেওয়া হয়, প্রথমবার এরা যখন পাঠালেন তখন বিভিন্ন শ্রেণীর মানুষ, বর্ণের মানুষ, ব্রাহ্মণ, কায়স্থ বা অন্যান্য পেশার মানুষ পাঠানো, কিন্তু তারা গিয়ে ওই বিশাল অরণ্য দেখে তারা ফিরতি জাহাজে কে বলে তারা আজকালে থাকে না। তো পরবর্তীকালে ওরা বোঝেন যে এই আন্দামানে বসত করতে পারে একরকম, যারা সুন্দরবনকে অথবা নোয়াখালীর এই বিস্তীর্ণ জলাজমি সেখানে যারা আবাদ করতে পেরেছে, কিংবা এই মানুষগুলি একরকম পারে এই অরণ্য সংকুল জমিতে ফসল ফলাতে। শুরুতে আমরা যখন এসেছি এই বড় বড় জঙ্গল কেটে জমি চাষ করে নিতে হয়েছিল। আন্দামানে টোটাল জনসংখ্যার 65% বাঙালি। আন্দামান নিকোবরে বিশেষ করে আমাদের যেখানে যেখানে সেটেলমেন্ট হয়েছে 38টা দ্বীপে, তার মধ্যে 20টা দ্বীপেই বাঙালি। আর বাকি দ্বীপগুলো যেমন নিকোবর ট্রাইবেলস রয়েছে, আরও যারা যারা ট্রাইবেলস আছে তারা রয়েছেন, সমস্ত যেগুলো টোটাল 836টা দ্বীপ আমাদের দ্বীপে আছে। এবং এই বাঙালি জনসংখ্যার মধ্যে 70% মতুয়া রয়েছেন, আর বাকি 30% কেউ বৈষ্ণব মতে তারা রয়েছেন, কেউ অনুকূল ঠাকুরের ধর্মে রয়েছেন, বিভিন্ন ধর্মে রয়েছেন। আমাদের মা বাবা যারাই বাংলাদেশ থেকে এসে আন্দামান নিকোবরে পুনর্বাসন পেয়েছেন
তারা তাদের বাড়ি ভিটা জমি পয়সা সব হারিয়েছে, কিন্তু গুরুচাঁদ ঠাকুরের যে আদর্শ যে ছেলে মেয়েকে লেখাপড়া দিতে হবে, হাজার কষ্টের মধ্যে থেকেও তারা আমাদেরকে স্কুলে পাঠিয়েছে। এবং আজকে আমরা মতুয়া ঘরের যারা সন্তান, তারা এই আন্দামান নিকোবরের ম্যাক্সিমাম যারা রয়েছে 70% যে মতুয়া রয়েছে সবার বাড়িতেই শিক্ষিত মতুয়া তারা। এবং শুরুতে যেহেতু একটা দ্বীপ থেকে আর একটা দ্বীপে জাহাজে করে যেতে হতো, তখন জাহাজ কম ছিল, তা ওই সময়টায় সবাই বুধবার আসলে ওরা হরির লুট বলে একটা ঘরে ঘরে ওরা সবাই একটা বুধবারে হরিচাঁদ ঠাকুরের জন্মদিনে তারা একটা হরির লুট দিতে। পরবর্তীকালে কিছুদিন পরে তারা ডাংখা তৈরি করলেন, কাসর কলকাতা থেকে নিয়ে আসলেন, তারপরে তারা এখানে ডাংখা কাজ শুরু করলেন। এবং বাইরের থেকে যেমন কলকাতা থেকে দুই একজন গোসাইরা এসে এই মতুয়া ধর্মটাকে তখন প্রচারও করেছেন। আমাদের বাড়ি ছিল খুলনাতে। আমরা যখন আসি তখন তো সব সরকারের তরফ থেকে আমাদের বহু কিছু দিয়েছে, যেমন চাষের জমি 15 বিঘে করে প্রতিটি ফ্যামিলিকে, আমার বাবাকে 15 বিঘে চাষের জমি দিয়েছে, আর 15 বিঘে বাগানের জন্য জমি। তারা আসেন 1952। তো তখন থেকে মনে করো মতুয়া সম্প্রদায়ের লোক মানে মতুয়ার মন্দির করা বা সেখানে ঢাক ঢোল ডাঙ্কা আয়োজন করা, উৎসব করা, ওই 52 থেকেই আরম্ভ হয়ে গেছে। আর্থিক মোটামুটি সকলেই ভালো আছে। আর যদি বলেন তাদের শিক্ষা, তো আন্দামানের শিক্ষা বর্তমান অ্যাজ অন টুডে যারাই আমার 80 to 90% আমরা মতুয়া সম্প্রদায়ই আমরা শিক্ষিত। আমরা বরিশাল জেলা। বাবা ছিলেন ওটার নাম লেমুয়া। বাবা মা দেশ ছেড়েছে আমার মনে হয় এখানে 59-এ রেকর্ড আমাদের রামনগর গ্রামে আমাদের পুনর্বাসন দিয়েছিল। মন্দির মানে ওসব জায়গা টেম্পোরারি মন্দির, সব ছোট ছোট, আর বেশিরভাগই ঘরে ঘরে ছিল হরি মন্দির। কমিউনিটি মন্দির এখন হয়েছে, আগে ছিল না। যাই হোক, এই কীর্তন টীর্তন এইসবগুলো হতো যখন আমি দেখতাম, ওর মধ্যে মানে কীর্তন হতো, হই হুল্লোড় করতো, কিন্তু আবার শেষ হয়ে গেলে যা তাই, কোনো ধরে রাখার মতো কোনো জিনিস নেই, কোনো শিক্ষার ব্যাপার ছিল না, শুধু একটা ভাবের আদান প্রদান। মানে কি ওই সময় কীর্তন করা, গান করা, কান্না করা গানের মধ্যে, হ্যাঁ, এইসব। এরকম গ্রামে যতগুলি বাড়িতে মতুয়া বাড়ি, আপনি প্রত্যেকটা বাড়িতে গেলে আজকে দেখতে পাবেন তাদের সামাজিক, অর্থনৈতিক সর্ব বিষয়ে অন্যদের থেকে মনে হয় একটু আলাদা। প্রত্যেকের বাড়িঘর খুব সুন্দর, পাকাপোক্ত বাড়ি পাবেন, ওরা উন্নতি করেছে। ঠাকুরের আদর্শ কি? একটা মানুষ তাকে বলছে তুমি কর্মবীর হবে, প্রথম কথা তুমি হাতে কাম মুখে নাম করবে, কর্মবীর মানে তোমাকে কর্মকে গুরুত্ব দাও, কর্মই ধর্ম। এবং ওর জন্য আমরা এই জেনারেশনের মানুষ, বিশেষ করে আমরা যারা বসে আছি, এরা মিলে এখানে একটা জমি আমরা কিনেছি গুরুচাঁদ মিশন তৈরি করার জন্য। প্রায় 7.5 বিঘা জমি আছে আমাদের। তার আমরা সবাই এর মধ্যে মেম্বার আছি। সুধীর দা ওর জেনারেল সেক্রেটারি। এবং পরবর্তীকালে আমরা এই কমিউনিটিকে ডেভেলপ করার জন্য ওই মিশনের দ্বারা আগে বাড়ব। নতুন প্রজন্ম নতুনভাবে আকর্ষিত হচ্ছে।
নতুনভাবে আকর্ষিত হচ্ছে। এই যে মানে ধর্মের টান যেটা না সেটা একটু কম, কিন্তু ওই যে নাচ গান লাফালাফি ওই ডাঙ্কা মারি ওটা কিন্তু করছে। কিন্তু ওই কেন করছে, তাদের অন্তর্নিহিত কারণটা কি, ওইটা একটু কম। এখানে মোটামুটি ধরুন 836টা দ্বীপ, 836টা দ্বীপে প্রায় 40-45টা দ্বীপে লোক আছে, এবং অধিকাংশ দ্বীপে এই ডাঙ্কা কিন্তু বাজছে। হরিনামের ডাঙ্কা কিন্তু প্রায় জায়গায় বাজছে, যেখানে যেখানে বাঙালি আছে প্রায় জায়গায় বাজছে। ওই ডাঙ্কা বাদ্য শুরু হলো, ওই নতুন নতুন ছেলেরাও বাজাবে, বাজাতে বাজাতে সব ফ্ল্যাট হয়ে পড়ে, কিন্তু বন্ধ হয় না। এই যে মতুয়া ধর্মে একটা রীতি আছে ব্রাহ্মণ্য বর্জিতভাবে কাজকর্ম করা, এবং আমার পিতা উনি এই যে ব্রাহ্মণ্য নিয়মকে একটু উপেক্ষা করতেন। তো উনি মৃত্যুর আগে উইল করে গেছেন যে আমার শ্রদ্ধানুষ্ঠান মতুয়া ধর্ম মতে ব্রাহ্মণ বর্জিত রূপে হবে, নইলে আমার বংশের অমঙ্গল হবে। তো আমরা পিতার এই কার্য না আমরা ব্রাহ্মণ্য বর্জিত মতুয়া ধর্ম মতে করেছি, এবং তাতে আমাদের কিছু লোক বিরোধিতা করেছে, স্বাভাবিকভাবে বিরোধিতা করবে, গ্রামের লোক কিছু কম এসেছে। তারপরেই 6 মাস পরে আমার মা মারা গেলেন, তখনও মার কাজও ওই মতুয়া ধর্ম মতে করলাম, কিন্তু তখন অনেক লোক এসছে। প্রথমবার একটু বিরোধিতা করে পরের কিন্তু এসছে। বাংলা ভাগের পর পশ্চিমবঙ্গের 24 পরগনার বনগাঁর কাছে ঠাকুরনগরকে ঘিরে গুরুচাঁদ ঠাকুরের পৌত্র প্রমথ রঞ্জন ঠাকুর বা পিয়ার ঠাকুরের উদ্যোগে গড়ে উঠেছে মতুয়াদের আরেকটা নতুন কেন্দ্র। ঠাকুরনগরের প্রথম প্রতিষ্ঠা হয় 1948 সালে। স্বর্গীয় প্রমথরঞ্জন ঠাকুর, ব্যারিস্টার প্রমথরঞ্জন ঠাকুর এটাকে প্রথম ঠাকুরল্যান্ড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড করেছিলেন। তো সেখান থেকেই এর যাত্রা শুরু। পরবর্তীতে নগর তৈরি হলো, এবং ঠাকুরনগর হওয়ার পরে এখানে হসপিটাল, এখানে স্কুল, এখানে কলেজ, সমস্ত কিছুই ধীরে 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 গড়ে উঠেছে। ঠাকুরনগর যখন সৃষ্টি হয়, প্রথম পিয়ার ঠাকুর তার শিক্ষাকেই অগ্রাধিকার দিয়েছে, যেটা হচ্ছে মত ধর্মের মূল দর্শন। শিক্ষা একমাত্র মেরুদণ্ড। এখানে প্রাইমারি স্কুল, হাই স্কুল, মেয়েদের জন্য গার্লস স্কুল, পরবর্তীকালে কলেজ করার ওনার খুব মানে ছিল, কিন্তু সেই হিসেবে লাস্টে উনি করে যেতে পারেনি। সেটা আমাদের সরকার পিয়ার ঠাকুরের নামে গভর্নমেন্ট কলেজ এখানে করে দিয়েছে। পরবর্তীকালে আমরাই সরকারের কাছে দাবি করেছি হরিগুরুচাঁদের ইউনিভার্সিটি নাম করে সেখানে তাদের সেই সম্মান দিয়েছে। ভারতের পশ্চিমবঙ্গে মতুয়াদের বিশাল সংখ্যক উপস্থিতির কারণে বর্তমানে মতুয়ারা পরিণত হয়ে পড়েছে ভারতের বড় বড় রাজনৈতিক দলগুলোর কাছে একটা বড় ভোট ব্যাংকে। ভারতের বড় রাজনৈতিক দলগুলো মতুয়াদের ভোট পাবার আশায় তাদেরকে পক্ষে টানার জন্যে ইদানিং নানা রকমভাবে চেষ্টা করে যাচ্ছে। আমরা বসে আছি পবিত্র কামনা সাগর পাড়ে। মতুয়া জগতের সাথে সম্পৃক্ত সবচেয়ে পবিত্র পুণ্য দিঘি এটি। প্রতি বছর মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে এই কামনা সাগরে শ্রীধাম ওরাকান্দিতে আগত লাখো লাখো ভক্তবৃন্দ অবগাহন করেন। ওনারা পবিত্র হওয়ার জন্য, নিজেদেরকে শুদ্ধ করার জন্য, ইহজাগতিক পাপমোচন, পারমার্থিক কল্যাণ অর্জনে সম্পূর্ণ আধ্যাত্মিকতায় নিমজ্জিত হয়ে এই কামনা সাগরে স্নান করে থাকেন। প্রতি বছর হরিচাঁদের জন্মতিথি উপলক্ষে ওরাকান্দির কামনা সাগর দিঘিতে বারুণীর স্নান ও মেলা অনুষ্ঠিত হয়। লক্ষ লক্ষ মানুষ তাতে অংশগ্রহণ করে। প্রতি বছর ওরাকান্দির বারুণীর মেলায় আসার জন্যে দক্ষিণ বাংলা সহ সারা দেশের মতুয়াদের মধ্যে গ্রামে গ্রামে চলে ব্যাপক প্রস্তুতি। কোনো কোনো গ্রামে নারী মতুয়ারা নিজেরাই আয়োজন করে একটা দল নিয়ে ওরাকান্দির মেলায় আসে। আগে মতুয়াদের সব দলই ওরাকান্দির বারুণীর মেলায় আসত নৌকায়, এখন আসে মূলত বাসে, ভ্যানে, রিকশায়, নৌকায় বা ট্রলারে। তবে পায়ে হেঁটেই আসে বেশিরভাগ ভক্তরা। যাত্রাপথে তারা কোনো গ্রামের কোনো মতুয়া পরিবারে রাত্রিবাস করে। সকালে আবার তারা বেরিয়ে পড়ে ওরাকান্দির পথে। খুলনার তেরোখাদার মুসলমান মতুয়া ভক্ত
তিনকড়ি মিয়ার আশ্রম থেকেও আসে ভক্তদের একটা দল। তিনকড়ি মিয়ার ভক্তদের এই দলটা না এলে বারুণীর মেলার অনুষ্ঠানাদি শুরু হয় না। কবে শ্রীদা যাব রে ওরে আমার পরাণ কান্দে পরাণ কান্দে হরি চাঁদ বলে সে যে প্রেম জলদি দিনদর দিগ দিন জনকে স্নেহে রাখে কোলে পরাণ কান্দে হরি চাঁদ বলে আমার পরাণ কান্দে হরি চাঁদ বলে ওরা কান্দি মানুষ কর মন সে মানুষের যত বন্ধু কেউ নাই তাহার ওই মতো ওরা কান্দি মানুষ মন সে মানুষের যত বন্ধু কেউ নাই তাহার ওই মতো ও তার যতনে মিলবে রতন গো একই দিনে পশ্চিমবঙ্গের ঠাকুরনগরেও অনুষ্ঠিত হয় এই বারুণীর মেলা। ঠাকুরনগরের বারুণীর স্নানেও অংশ নেয় লক্ষ লক্ষ ভক্তরা। সবচাইতে বড় কথা হচ্ছে ঠাকুরনগরের যে ঐতিহ্য মেলা, পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব তিথি উপলক্ষে যে মেলা হয়, সেটা একটা ভারতবর্ষের বুকে একটা ব্যাপক আলোড়ন সৃষ্টিকারী ফেয়ার মেলা বলে আমরা মনে করি। মেইন হচ্ছে এর যে মুখ্য উদ্দেশ্য হচ্ছে বারুণী স্নান, যেটাকে হলি বার্থ বলে। সেই বারুণী স্নানের মাধ্যমে ওই দিন যারা ভক্ত আছে তারা পূর্ণ স্নান করেন এবং ঠাকুরের জন্মতিথি উপলক্ষে তারা স্নানের মাধ্যমে আশীর্বাদ নেন এবং মন্দিরে তাদের পূজা পার্বণ থাকে। পাশাপাশি মেলা টাইপের বসে সাংস্কৃতিক কালচারাল মেলা, বিভিন্ন ধরনের মানে এন্টারটেনমেন্টেরও লোকজন আসে। এগুলো নিয়ে একটা সার্বিক
যাকে বলে যে উচ্ছ্বাস বা আনন্দ এখানে মানুষ হয় ওই দিনগুলোতে। 7 দিনের মেলা হয়। তো বিভিন্ন রকম মানুষ, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এখানে আসে, ভিড় করে। ঠাকুরের নামে জয়ধ্বনি চলতে থাকে আমাদের, ডঙ্কা কাসর নিশান নিয়ে। ভারতবর্ষের প্রত্যেকটা স্টেট থেকে ভক্তরা ওই সময় আসে, তারা সংগঠিত হয়, মূলত তাদেরই মেলা। হরি ঠাকুর যখন জন্মগ্রহণ করেছিল, আমরা মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিটা ধরি। মানুষ সেটা মানে বলতে বলতে তাদের ভিতরে সেই শুনতে শুনতে সে অভ্যস্ত হয়ে গেছে, তাই বারুণী ছিলেন। কিন্তু আমরা তো পুজোর অধিকারই ছিল না, আমাদের তো শিক্ষার অধিকার নেই, পুজোর অধিকার নেই, ধর্মের অধিকার নেই। তাহলে আমরা তো ওই স্নানের অধিকার আমাদের ছিল না। আমাদের অধিকার দিল হরি ঠাকুর, এবং আমরা হরি ঠাকুরের জন্ম উৎসবে মধুকৃষ্ণ ত্রয়োদশীতে আমরা স্নানটা করি। ঊনবিংশ শতাব্দীর 4 দশক থেকে হরিচাঁদ ঠাকুর যে মতুয়া আন্দোলন শুরু করেন, তা ওর সুযোগ্য পুত্র গুরুচাঁদ ঠাকুরের জীবনাবসান পর্যন্ত সুদীর্ঘ প্রায় 100 বছরব্যাপী পূর্ববঙ্গের দক্ষিণের জেলাগুলোতে, বিশেষ করে বৃহত্তর ফরিদপুর, খুলনা, বরিশাল, যশোর, ঢাকা ও সিলেটের এবং পশ্চিমবঙ্গ ও ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে থাকা লক্ষ লক্ষ নমশূদ্র ও অন্তজ পরিবারের জীবনে এক ব্যাপক ইতিবাচক প্রভাব ফেলতে সক্ষম হয়েছে। হরিচাঁদ গুরুচাঁদের যে স্বপ্ন ছিল, সেই স্বপ্ন যদি তার সময় সফল হতো, তার থেকে আর আনন্দের কিছু ছিল না। পরিবর্তিত পৃথিবীতে, পরিবর্তিত বাস্তবতায় এখন যে বিশ্ব বাজার, বিশ্ব অর্থনীতি, বিশ্ব সমাজ, এই বাস্তবতায় হয়তো তার অনেক কিছুই আজকাল আর গুরুত্ব বহন করে না। কিন্তু তার যে চেতনাটা, যে মানুষের প্রতি দরদ, মানুষের প্রতি ভালোবাসা, সব মানুষকে সমান মনে করা এবং ধর্মকে মানুষের কাছাকাছি নিয়ে আসা, মানে ধর্মকে মানুষের উন্নতির অন্তরায় না করে ধর্মের প্রয়োজনীয় সংস্কার করে মানুষের কল্যাণ করা, এই চেতনাটা বোধহয় স্থায়ী। নিশা নুড়িয়ে ডঙ্কা বাজিয়ে সিঙার ধ্বনি দিয়ে তিনি মানুষকে জাগিয়ে তুলেছিলেন, যারা এই বর্ণবৈষম্য সুতমার্গের শিকার ছিল। তবে অন্তজ শ্রেণীর ভাগ্য বা সমাজ পরিবর্তনে মতুয়া আন্দোলন যে সম্ভাবনা দেখিয়েছিল, পরিণতি হয়তো ততটা হয়নি। মতুয়াদের মধ্যে গুরুবাদ ও পরিবারতন্ত্রের আধিপত্য ইদানিং বেড়েছে। একই সঙ্গে বাড়ছে নানা মত ও পথের পার্থক্য। এদের মধ্যে এক ধরনের সংকট আছে। সংকটটা হলো যে এরা কি আলাদা ধর্ম নাকি হিন্দু ধর্মের একটা শাখা। এক গ্রুপ মনে করে যে মতুয়া স্বতন্ত্র একটি ধর্ম, তাদের স্বতন্ত্র আচার পদ্ধতি, স্বতন্ত্র। আর এক গ্রুপ মনে করে যে না, মতুয়া হচ্ছে হিন্দুদের মধ্যে একটা বিশ্বাস। এই দ্বন্দ্বটার মধ্যে যতটা তাত্ত্বিক ব্যাপার আছে, আচরণের দিক থেকে তা মনে হয় না। যেমন ধরা যাক, যিনি মনে করেন যে মতুয়া আলাদা ধর্ম, তিনিও কিন্তু এই দুর্গাপূজার সময় দুর্গাপূজা করেন, সরস্বতী পূজার সময় সরস্বতী পূজা করেন। হ্যাঁ, কিছু পূজা যেগুলো একেবারে বৌদ্ধ যুগ থেকে চলে এসছে, সেই পূজাগুলো কিন্তু তারা সবাই করেন।
রামায়ণ মহাভারত সে পুরাণকে তারা সবাই মনে করেন। মতুয়া ধর্মের অন্য অন্য যে সাইডগুলো, এটা যে পতীত থেকে উদ্ধারের ধর্ম, এটা হরিগুরুচাঁদ যে আসছিলেন, যে কাজগুলো করে গেছেন, সব কিছু কিন্তু কালের গর্ভে হারিয়ে গেছে। এখন শুধু বাজনাটা বাকি আছে, নামটা বাকি আছে, এর মধ্যেই ভক্তরা সীমাবদ্ধ। যে কোনো পুরনো ধর্মবিশ্বাস থেকে পুরোপুরি মুক্ত হওয়াটা সহজ নয়। তাই ব্রাহ্মণ্যবাদ ও বৈষ্ণব ধর্মের কিছু প্রভাব ও অপসংস্কার মতুয়াদের মধ্যে আজও রয়ে যেতে দেখা যায়। রয়ে গেছে সনাতন ধর্মের অবতারবাদ ও গুরুবাদের নানা অপপ্রভাব। ফলে সমাজ মুক্তির পথ প্রদর্শক হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরকে সাধারণ মতুয়া ভক্তরা আজ যতটা দেবতাজ্ঞানে পূজা করে থাকেন, লক্ষ্য করলে দেখা যায় ওদের দেখানো পথ ও নির্দেশ হয়তো তারা ততটা নিষ্ঠা সহকারে অনুসরণ করছেন না। হরিচাঁদ ঠাকুর বা গুরুচাঁদ ঠাকুর যে যা করেছেন তার কাছে চিরকাল দায়বদ্ধ থাকবে এই কমিউনিটির মানুষ। এদের সংগঠিত করে এদেরকে নতুন একটা রাস্তা দেখিয়েছিল, বাঁচার একটা অবলম্বন ওনারা দিয়েছিলেন। হ্যাঁ, তা এটার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। কিন্তু ওনারা গুরুচাঁদ ঠাকুর চলে যাওয়ার পরে মতুয়া কমিউনিটির যেভাবে মানে উন্নয়ন হওয়া উচিত ছিল সেইটা হয়নি। তারপরও মতুয়ারা এক বিশাল সামাজিক শক্তি, বিশেষ করে উভয় বাংলার দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে। আগামীতে যারাই বাংলার যে কোনো অংশে রাষ্ট্র ও সমাজে কর্তৃত্ব করতে চাইবেন, মতুয়াদের এই বিশাল সংখ্যাধিক্য ও তাদের সংগ্রামী স্পৃহাকে তাদেরকে বিবেচনায় রাখতেই হবে। জয় কৃষ্ণ দাস, জয় শিব বৈষ্ণব দাস, জয় গৌরী দাস। জয় শ্রী স্বরূপ দাস পঞ্চসহদর পতিত